আচ্ছা, তো এই রিপোর্টিং হচ্ছে আমি বেসিক্যালি হচ্ছে দুইটা লেকচার, বাকি লাস্ট যে দুইটা লেকচার আছে স্টেটস অফ ম্যাটারের, স্টেট অফ ম্যাটার্স এর, সেটা হচ্ছে এই লাস্ট দুইটা লেকচার আর কি আমি একটা কুইক ওভারভিউ দিয়ে দিব আর কি। মানে ফার্স্টটা হচ্ছে মেজর কম্পোনেন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা হচ্ছে এই টপিকটা পড়বো হচ্ছে ডিফেক্টস ইন সলিড। ঠিক আছে, এখন হচ্ছে ডিফেক্টস ইন সলিড কি, সেটা হচ্ছে আমরা তো জানি যে ক্রিস্টাল হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি মেনে চলে আর কি। তো এই ক্রিস্টালের পিরিয়ডিক প্রপার্টির ভিতরে যদি কোনো আর কি মানে ইরেগুলারিটি আসে বা কোনো ধরনের কোনো চেঞ্জ আসে, মানে পুরো একদম পিরিয়ডিসিটিটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আর কি ওই জিনিসটাকে আর কি আমরা বেসিক্যালি ডিফেক্ট করতেছি। তো এটাই আর কি ডেফিনেশন থেকে বলা হয়েছে যে এনি ডেভিয়েশনস ফ্রম দি পারফেক্ট পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট ইন আ ক্রিস্টাল ইজ সেড টু বি দি ইমপারফেকশনস অফ ডিফেক্টস। মানে ওই পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্টের ভিতর যে কোনো আর কি একটু চেঞ্জ, ডেভিয়েশন মানে চেঞ্জ আসলে আর কি সেটাকে আর কি ডিফেক্ট বলা হবে। এখন হচ্ছে এই ডিফেক্টের কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে আমরা তো হচ্ছে 9 10 হচ্ছে 11 12 আর কি সেমিকন্ডাক্টর পড়ে আসছি। তো সেমিকন্ডাক্টরে আমরা কি করছি, ওই যে ডোপিং করছিলাম, এন টাইপ পি টাইপ বানাইছিলাম। তো এইভাবে আর কি ইম্পিউরিটি দিয়ে আর কি ভিতরে হচ্ছে, যেমন সিলিকনের যদি আমি এরকম পাশাপাশি অনেকগুলো সিলিকন রেখে দিই, তাহলে একটা পিরিয়ডিক স্ট্রাকচার তৈরি করবে। মানে একটার পর একটা এইভাবে সিলিকন 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 রিপিট হতে থাকবে। তো এর ভিতরে আমি যদি ইম্পিউরিটি দিয়ে দিই বা আমাদের কোনো metal element, মানে কোনো ইম্পিউরিটি দিয়ে দিই, বোরন বা হচ্ছে ফসফরাস, সেই ক্ষেত্রে আর কি ওইটা একটা হচ্ছে কিছু 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 জায়গায় আর কি ডেভিয়েশন শো করবে। তো ওইটাই একটা এক্সাম্পল আর কি এই ডিফেক্টের আর কি। তারপর হচ্ছে মেটাল, তো নর্মাল মেটাল তো ওই যে যদি বলি খালি আয়রন, বাট আয়রনের সাথে তো আরো অনেক কিছু দিয়ে আর কি আয়রনটাকে আর কি এনরিচ করা হয়, মানে বেসিক্যালি আর কি অ্যালয় মেটাল বানানো হয় আর কি। তিন তিন চারটা এলিমেন্ট বা মেটাল একসাথে মিক্স করে যে মেটাল বানানো হয় ওটাকে আর কি অ্যালয় বলা হইতেছে। তো অ্যালয় গুলা যেহেতু প্রথমে আয়রনের ভিতরে আমি আরো অনেক কিছু ইনপুট দিতেছি, তো সেই ক্ষেত্রে এটা একটা ডিফেক্ট আর কি, কারণ আয়রনের ক্রিস্টাল স্ট্রাকচারটা সেই ক্ষেত্রে আর কি একটু ডেভিয়েশন আসতেছে। এখন হচ্ছে এই যে ক্রিস্টাল স্ট্রাকচার যে আমরা চেঞ্জ করতেছি, এটা চেঞ্জ করার পিছনে আসলে উল্টা আরো লাভ হয়, মানে যতটা না লস হয় তার থেকে বেশি লাভ হয়। তো এটার জন্য কিছু আর কি প্রপার্টিজ আছে, ওই প্রপার্টিজ গুলো এখানে আর কি ইজিলি পড়লে বোঝা যাবে। আমি জাস্ট একটু কুইকলি ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে মেকানিক্যাল আর প্লাস্টিক প্রপার্টি, মানে কি তার হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ চেঞ্জ করা যেতে পারে ইম্পিউরিটি দেওয়ার মাধ্যমে। কোনো একটা জিনিসকে হচ্ছে যদি ওটা উইক থাকতো, ওটা থেকে ওটাকে আরো স্ট্রঙ্গার করা যেতে পারে, স্ট্রেংথ বাড়ানো যেতে পারে। বা এটা হচ্ছে রিজিডিটি বাড়ানো যেতে পারে, বা হচ্ছে ডাক্টিলিটি বাড়ানো যেতে পারে। ডাক্টিলিটি মানে হচ্ছে পেঁচানোর ক্ষমতা আর কি, মানে প্যাচ খাওয়াকে আর কি ডাক্টিলিটি বলে। মানে আমি যদি একটা যে লোহার একটা রডকে মানে এরকম বাড়ি মেরে মেরে এরকম যদি এরকম প্যাঁচাইতে পারি, এই যে প্রপার্টিটা মানে হচ্ছে এরকম এই প্যাচ খাওয়ার প্রপার্টিটা আর কি। এখন লোহা তো আর কি এমনি রশির মতো আর কি পেঁচানো যায় না, বাট এরকম ওই যে বাড়ি মেরে মেরে আর কি এরকম পেঁচানোর প্রপার্টিটাকে আর কি ডাক্টিলিটি বলতেছে। তো এরকম আর কি ডাক্টিলিটিটা চেঞ্জ জানা যেতে পারে, রিজিডিটি তো আমরা জানি সেটা কতটুকু বেশি শক্তিশালী। তো এইসব প্রপার্টিটা চেঞ্জ জানা যেতে পারে হচ্ছে এরকম ডিফেক্ট আনার ফলে। তারপর ডিফেক্ট আনার ফলে আরো কি কাজ করা যেতে পারে, ফেরোম্যাগনেটিক হিস্টেরেসিস লস কমানো যেতে পারে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়ানো বা কমানো যেতে পারে। তারপর হচ্ছে এখানে আরো কিছু কথা বলা হয়েছে, যেমন ইম্পিউরিটি অ্যাড করার মাধ্যমে কালার লুমিনেসেন্স, মানে কি ওই জিনিসটাকে আরো ব্রাইট করা যাইতে পারে। তারপরে ওইটার হচ্ছে অপটিক্যাল ট্রান্সমিটেন্স, অ্যাবজর্বেন্স, রিফ্লেকটিভ ইন্ডেক্স, ব্যান্ড গ্যাপ, এই সবগুলো জিনিসের চেঞ্জ জানার পসিবল হতে পারে। তারপর হচ্ছে অ্যাটমিক ডিফিউশনও কি আরো এক্সেলারেটেড করা যায়, মানে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটম কি পরিমাণে ডিফিউজ হয়ে যাইতেছে, ওইটার স্পিডটা আর কি কন্ট্রোল করা যাইতে পারে আর কি। তো এগুলো আর কি নর্মাল জিনিস, রিডিং করলে আর কি বোঝা যাবে। তো এখন হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে এখানে হচ্ছে মেইনলি হচ্ছে ডিফেক্ট গুলার আর কি টাইপস করবো আমরা। প্রতিটা ডিফেক্ট জাস্ট হচ্ছে এক লাইন করে করে দেখবো, এবং ডিফেক্টসটা বুঝলেই আর কি পরীক্ষা অতটুকু লিখতে আসে। তো হচ্ছে প্রথমে আসে হচ্ছে পয়েন্ট পয়েন্ট ইমপারফেকশন, লাইন ইমপারফেকশন, প্লেন ইমপারফেকশন বা প্লেন ডিফেক্ট, হচ্ছে ভলিউম ডিফেক্ট। মানে এই ডিফেক্ট গুলোর মধ্যে এগুলো কোনগুলো কত ডাইমেনশনাল, পয়েন্ট ডিফেক্ট 0 ডাইমেনশনাল, লাইন গুলা 1, প্লেন গুলা 2, ভলিউম গুলা 3 ডাইমেনশনাল আসলো। এখন ম্যাডাম যখন ক্লাসে পড়াইছিল, ম্যাডাম ক্লিয়ারলি বলে দিছিল যে এই যে ভলিউম ডিফেক্ট গুলো আছে, ভলিউম ডিফেক্ট আমাদের সিলেবাসে নাই। এখানে জাস্ট দেওয়া হয়েছে বোঝার জন্য, তো আমি জাস্ট একটু বুঝাই দিব। বাট এই ভলিউম ইমপারফেকশন না পড়লে কিছু হবে না, পড়ার কোনো দরকার নেই, কারণ এই ভলিউম ডিফেক্টটা পুরা হচ্ছে সিলেবাস থেকে এক্সক্লুডেড। ম্যাডাম জাস্ট এমনি জাস্ট ওই বোঝানোর জন্য এক্সট্রা 1 স্লাইড 2 স্লাইড এক্সট্রা দিছিল আর কি, বলছিল এটা পড়ার কোনো দরকার নেই, এগুলো আসবে না। তো এবার যদি হচ্ছে ক্রিস্টাল ডিফেক্ট পড়াই, ক্রিস্টাল ডিফেক্টে যে বললাম যে ভলিউম ডিফেক্টের মধ্যে হচ্ছে দুই রকমের ডিফেক্ট দেখতে পারবো, ইনক্লুশন আর ভয়েড। আরো অনেক রকম আছে যেগুলো আগে স্লাইডে ইনক্লুড করা। তো ইনক্লুশন আর ভয়েড এগুলো আমি জাস্ট বুঝবো, পড়বো না। তো আরো কি কি আছে, পয়েন্ট ডিফেক্টের কিছু টাইপস আছে, ভ্যাকেন্সিস, ইন্টারস্টিশিয়াল, সাবস্টিটিউশনাল। তো ভ্যাকেন্সি মানে কি, ভ্যাকেন্সি মানে হচ্ছে ফাঁকা জায়গা। ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে মানে এক্সট্রা ফাঁকা জায়গার মধ্যে যদি আমি আরেকটা জায়গায় এসে দখল করে নিই, ওইটাকে আর কি ইন্টারস্টিশিয়াল বলা হইতেছে। মানে মানে কিছু জায়গা এক্সিস্ট করতেছে, ওই জায়গার আইসে আমি জোর করে দখল করে নিলাম, এই জিনিসটা আর কি ইন্টারস্টিশিয়াল বলা হইতেছে। সাবস্টিটিউশনাল কি, একটাকে রিপ্লেস করে নিজে একটা বসে গেলাম, এটাই সাবস্টিটিউশন, এটা জানি সবাই, রিপ্লেস করা। তারপর আসে হচ্ছে লাইন ডিফেক্ট। লাইন ডিফেক্টের মধ্যে হচ্ছে আছে এজ এজ ডিসলোকেশন আর স্ক্রু ডিসলোকেশন। এর ভিতরে স্ক্রু ডিসলোকেশনটা হচ্ছে সবচেয়ে বেশি কঠিন। এটা মানে বোঝার কোনো সুযোগ নেই, বোঝার জন্য কি কি করতে হবে আমি বলে দিব। তো এজ ডিসলোকেশনটা মোটামুটি একটু ইজি আছে, 2D ফিগারের মাধ্যমে বোঝা যায়।
তারপর আসে সারফেস ডিফেক্টের মধ্যে। সারফেস ডিফেক্টের মধ্যে গ্রেইন বাউন্ডারি আছে, টিল্ট বাউন্ডারি আছে, টুইন বাউন্ডারি, স্ট্যাকিং ফল্ট, আরো 2 রকম আছে। সেটা আর কি আমরা যখন লিস্ট করবো তখন আর কি ক্লিয়ারলি আমরা দেখতে পাবো। তো এবার আমরা প্রতিটা হচ্ছে পয়েন্ট ডিফেক্টের হচ্ছে প্রতিটা আস্তে আস্তে করি। তো পয়েন্ট ডিফেক্টের ভিতরে হচ্ছে আমরা যদি এখন ভ্যাকেন্সি দেখি, এখন পয়েন্ট ডিফেক্ট হচ্ছে অ্যারাইজ করবে ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক এর জন্য। ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক কি আমরা সবাই জানি, কারণ ইন্টারে আর কি সেমিকন্ডাক্টর এটা আমরা অলরেডি পড়ে আসছি। তো ইন্ট্রিনসিক এর ভিতরে হচ্ছে যদি হচ্ছে এখানে একটা অ্যাটম থাকতো, অ্যাটমটাকে যদি আমি সরাই দিই তাহলে কি ওর ভিতরে একটা ভ্যাকেন্সি তৈরি হলো না? তো ওইটাকে আর কি ভ্যাকেন্সি, ওই ডিফেক্টটাকে আর কি ভ্যাকেন্সি ডিফেক্ট বলা হবে ইন্ট্রিনসিক, ইন্ট্রিনসিক পয়েন্ট ডিফেক্টের ক্ষেত্রে। এখন এখানে তো দেখতেছি আমরা এই যে এখানে অনেক অনেক ফাঁকা জায়গা আছে অ্যাটম গুলার মধ্যে, রাইট? এখন এরকম একটা ফাঁকা জায়গার ভিতরে যদি আমি একটা জোর করে এই একই টাইপের একটা অ্যাটম বসাই দিই, একই টাইপের এই যে একটা অ্যাটম জোর করে বসাই দিচ্ছি, তো এটাকে কি বলতেছি? ইন্টারস্টিশিয়াল। আর এটা সেলফ ইন্টারস্টিশিয়াল কেন? কারণ হচ্ছে আমি এতগুলো অ্যাটমের ভিতরে ওই টাইপের অ্যাটমই একটা বসাই দিচ্ছি, এই কারণে এটা সেলফ ইন্টারস্টিশিয়াল। মানে ইন্টারস্টিশিয়াল মানে জাস্ট বোঝা যাইতেছে যে যে একটা ফাঁকা জায়গার মধ্যে, মানে এক্সিস্টিং ফাঁকা জায়গার মধ্যে জোর করে এসে বসে যাওয়া। আর এক্সট্রা ফাঁকা জায়গায় কি আর কি ভ্যাকেন্সি বলা হইতেছে। তো এখন যদি হচ্ছে আমি এরকম ফাঁকা জায়গার মধ্যে জোর করে এসে একটা ফরেন এটম বসাই দিই, তাহলে সেটা তো আর হচ্ছে এই ইন্ট্রিনসিক হলো না, এটা তো এক্সট্রিনসিক হয়ে গেল না। কারণ কি আমি একটা ফরেন এটম দিয়ে দিছি। এক্সট্রিনসিক মানে কি? মানে হচ্ছে বাইরের কোনো ইম্পিউরিটি। আর ইন্ট্রিনসিক মানে হচ্ছে, মানে ইন্ট্রিনসিক মানে হচ্ছে সেম প্রপার্টি বিশিষ্ট জিনিসপাতি আর কি, মানে ওই সেলফটাকে আর কি ইন্ট্রিনসিক এর ভিতরে আর কি পড়ছে। তো তারপর যদি আসি আমরা হচ্ছে এটার ক্ষেত্রে আমরা কি করছি, একটা এক্সিস্টিং অ্যাটমকে কি আরেকটা ফরেন অ্যাটম দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। তা যেহেতু ফরেন এটম তাই এটা এক্সট্রিনসিক এর মধ্যে পড়ছে, এবং ওই যে রিপ্লেস করে দিচ্ছে তাই আর কি সাবস্টিটিউশন বলা হয়েছে। তো এটা বোঝা যথেষ্ট ইজি ছিল আর কি পয়েন্ট ডিফেক্ট গুলো। আর এখানে পয়েন্ট ডিফেক্টের যে এগুলাই আর কি একটু এখানে দেখাই দিচ্ছে আর কি, আর কিছুই না। তো এবার যদি চলে আসি আমরা হচ্ছে দুইটা জিনিস পয়েন্ট ডিফেক্টের মধ্যে পড়তেছে, একটা হচ্ছে শর্টকি ডিফেক্ট, আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। তো এই দুইটা জিনিস হচ্ছে টার্ম প্যানেলে ভালোই পপুলার। টার্ম প্যানেলে আর কি এক এক মার্কেট ডেফিনেশন লিখতে দেয় আর কি, বা বুঝাইতে বলে আর কি, ছবি এঁকে বোঝানো যাবে আর কি সেই ক্ষেত্রে। তো শর্টকি ডিফেক্ট না, এটা আসলে খুব সম্ভবত এফেক্ট না কি জানি একটা, ওই টার্ম ফাইনাল মুভি দেখছিলাম। আচ্ছা, ডিফেক্ট হোক এফেক্ট হোক যেটাই হোক, তো এই শর্টকি ডিফেক্ট হইতেছে বেসিক্যালি একটা ভ্যাকেন্সি তৈরি হওয়া। এবং ভ্যাকেন্সি তৈরি হওয়ার মাধ্যমে ওই যেই অ্যাটমটা আর কি আমার ফাঁকা হয়েছে, ওই অ্যাটমটা তো যদি হচ্ছে আস্তে আস্তে সার্ফেসে মাইগ্রেট করে চলে যায়, ওইটাকে আর কি শর্টকি ডিফেক্ট বলে। ম্যাডাম যখন ক্লাসে পড়াইতেছিলেন তখন বলছিলেন এই শর্টকি মনে রাখার বেস্ট উপায় হচ্ছে এস ফর শর্টকি, এস ফর সার্ফেস। তো সার্ফেস থেকে আমার ডেফিনেশন ইজি মনে থাকবে। যদি আমার ভ্যাকেন্সিটা এমন ভাবে ক্রিয়েট হয় যে যে অ্যাটমটা ভ্যাকেন্ট হয়েছে ওইটা কি মাইগ্রেট করে একদম পুরো এই যে ক্রিস্টালের একদম পুরো সার্ফেসে চলে গেছে আর কি, মাইগ্রেট করে করে। তো একটা যে কোনো একটা অ্যাটমের ক্রিস্টালের ভিতর থেকে মাইগ্রেট করে সার্ফেসে চলে যাওয়ার ফলে যে ভ্যাকেন্সিটা তৈরি হইতেছে ওইটাকে আমরা কি বলতেছি? শর্টকি ডিফেক্ট বলতেছি। ডেফিনেশন করলে ইজিলি বোঝা যাবে আর কি। তো তারপর আসি আমরা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্টের ক্ষেত্রে। ফ্রেঙ্কেল ডিফেক্ট কি? যদি একটা এক্সিস্টিং ভ্যাকেন্সি থাকতো, ওই এক্সিস্টিং ভ্যাকেন্সিটা হচ্ছে যদি আমার হচ্ছে একটা অ্যাটম এসে বসে যেত, মানে ধরলাম এখানে একটা ভ্যাকেন্সি ছিল, ওই ভ্যাকেন্সিতে একটা অ্যাটম এসে কি বসে গেছে, মানে একটা ভ্যাকেন্সিকে ক্লিয়ার করা, একটা ভ্যাকেন্সিকে হচ্ছে ফুলফিল করা। ওই যে আমরা পড়ছিলাম না যে হোলের ভিতর আর কি ইলেকট্রন ঢুকে গেলে আর কি দুইটা কম্বিনেশন হয়ে যায়, সেমিকন্ডাক্টরে পড়ছিলাম। ওইরকম জিনিস আর কি, একটা অলরেডি ফাঁকা স্থান ছিল, ফাঁকা স্থানে আর কি যদি একটা অ্যাটম এসে বসে যায়, ওটাকে আর কি বেসিক্যালি বলা হইতেছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। এরকম ফাঁকা স্থানে আর কি পূরণ করাকে একটু তো ইন্টারস্টিশিয়াল বলে। আর ফাঁকা স্থানকে ভ্যাকেন্সি বলে। তো এই ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল এর কম্বিনেশনটা আর কি বেসিক্যালি আমার ফ্রেঙ্কেল ডিফেক্ট, আর কিছু না। তো এই যে এই জিনিসটা যদি এখানে এসে বসে যায়, এটি ফ্রেঙ্কেল ডিফেক্ট বলা হইতেছে। তো এটার সাথে হচ্ছে আমাদের পয়েন্ট দিয়েটা শেষ হয়ে গেছে, কি বলে পয়েন্ট ডিসলোকেশনটা, পয়েন্ট ডিফেক্ট গুলো শেষ হয়ে গেছে। তো পয়েন্ট ডিফেক্টের পর আসি আমরা হচ্ছে লাইন ডিফেক্টে, যেটা আর কি একটা ওয়ান ডাইমেনশনাল ডিফেক্ট। এখন এই লাইন ডিফেক্টটা বোঝা একটু প্যারা আছে, কারণ হচ্ছে স্ক্রু ডিসলোকেশনটা বোঝা এক্সট্রিমলি টাফ, খুবই টাফ। মানে এটা এত টাফ, এন্ড হচ্ছে এই জিনিসটা আসলে এখন এই পরীক্ষা লাস্ট মুহূর্তে এসে অত ডিটেলস আসলে বোঝার সুযোগও নাই। এন্ড আমিও জাস্ট এই এক দুইবারই বুঝছি, বাট আরেকজনকে বোঝানোর মতো আর কি আমার ওই ক্ষমতা এখনো হয়নি, কারণ এটা বোঝানো আসলে এটা, কারণ হচ্ছে এটা হচ্ছে হয়তো অ্যানিমেশনের মাধ্যমে বুঝাইতে হবে, নয়তো ছবি এঁকে বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে। সো এটা আমি আর কি বুঝাবো না, এটা আমি একটা ভিডিও সাজেস্ট করে দিবো। আমি তার আগে হচ্ছে এজ ডিসলোকেশনটা বুঝে আসি। এজ ডিসলোকেশনটা হচ্ছে যথেষ্ট ইজি আছে। সেটা হচ্ছে আমি এজ ডিসলোকেশনের জন্য আমি ভিডিও সাজেস্ট করে দিব, কারণ এগুলো আসলে এই যে এই ডিফেক্ট, এই দুইটা টাইপের ডিফেক্ট গুলো আসলে অ্যানিমেশনের মাধ্যমে বুঝতে পারলে আর কি বেটার, কারণ এই স্লাইডে যা দিচ্ছে এই দিয়ে আসলে বোঝা পসিবল না, বই রিডিং করে আর কি বোঝা আর কি ভালো কঠিন আছে। তো আমি যদি হচ্ছে এজ ডিসলোকেশনের কথাটা বলি, এজ ডিসলোকেশনের কথাটা হচ্ছে এরকম হচ্ছে ধরলাম আর কি, এরকম হচ্ছে এরকম অসংখ্য আর কি এরকম পয়েন্ট ছিল, ল্যাটিস পয়েন্ট ছিল, মানে ল্যাটিস পয়েন্ট অসংখ্য কি এরকম হচ্ছে ছিল, আমার অ্যাটম সাজানো ছিল, এরকম অসংখ্য অ্যাটম সাজানো ছিল। এখন অ্যাটম গুলো কিন্তু একটা একটাকে ধরে রাখছে কেমনি এরকম পিরিয়ডিক স্ট্রাকচার, কারণ নিজেদের ভিতর কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করতেছে। তো আমি এখন কি করলাম, এই যে এই প্লেনে যে এতগুলো তিনটা অ্যাটম না, তিনটা অ্যাটমকে আমি সরাই দিলাম। তো সরাই দিলে কি হবে, এদের ভিতর কিন্তু হচ্ছে যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল এগুলো যেহেতু সরে গেছে, মানে কিন্তু একটা ডিফেক্ট তৈরি হয়ে গেছে। তো এই ডিফেক্টটা হওয়ার ফলে এখন হবে কি, ওই এইখানে যে এই মুহূর্তে ওই অ্যাটম গুলা ছিল পাশাপাশি তো একটা অ্যাট্রাকশন তৈরি হয়েছিল, রাইট?
বাট ওগুলো সরে যাওয়ার ফলে তো অ্যাট্রাকশন বন্ড গুলা সরে গেছে। তো তখন কি করবে, এই যে এগুলো আছে না, এই যে এটা এটাকে অ্যাট্রাক্ট করবে, এটা এটাকে অ্যাট্রাক্ট করবে। তো অ্যাট্রাক্ট করার ফলে কি হবে, এই যে এই রিয়াগুলো আছে না, এগুলা এগুলো আর কি অনেকটা এটার দিকে সরে যাবে, এটা এর কাছে সরে আসার চেষ্টা করবে। এখন এটা যখন এই যে এই লাইনটা যখন এই পাশে সরে আসার চেষ্টা করবে, তখন কি এর পাশাপাশি লাইনগুলো কি এর সাথে অ্যাট্রাকশন দিয়ে বা অ্যাট্রাকটিভ বন্ড দিয়ে আর কি কানেক্টেড ছিল। তো আলটিমেটলি এটা সরে আসার ফলে এই পুরো জিনিসটা এই পাশে শিফট হয়ে যাবে। তো এরকম যেখানে ডিফেক্টটা তৈরি হবে ঠিক তার করেসপন্ডিং পাশে যে জিনিসগুলো আছে না, এগুলো কিন্তু শিফট হইতে থাকবে আর কি, সরার চেষ্টা করবে। কারণ এই যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স তৈরি হতে হবে, নতুন করে বন্ড তৈরি হতে হবে, কারণ এই দুইটা তো আবার এর ভিতরে বন্ড ছাড়া থাকতে পারবে না আর কি। তো এই যে যে সরে যাওয়ার ফলে একটা শিফট তৈরি হবে, এই শিফট তৈরি হওয়ার ফলে এই জিনিসটা পরে আলটিমেটলি কেমন হয়ে যাবে, আলটিমেটলি জিনিসটা আর কি হচ্ছে অনেকটা এরকম তৈরি হয়ে যাবে। এই যে এই জিনিসগুলো এখানে চলে আসলে এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। আর এই যে এগুলো কি, এই যে এই লাইনটা কি এই পাশে চলে আসবে, তার মানে কি এগুলোকে চলে যাবে, মানে কি এগুলো বাদ হয়ে যাবে। তো এখন আমি কি দেখতেছি, আমার কি ওই যে ওই ডিফেক্টের ফলে কি এই যে এতটুকু জায়গা অনুযায়ী কি একটা ডিফেক্ট তৈরি হয়ে গেল না, এতটুকু জায়গা অনুযায়ী কি একটা ডিফেক্ট তৈরি হয়ে গেল। মানে একটা মোশনটা এতটুকু জায়গা কি মোশনের ফলে কি ওগুলো আর কি গায়েব হয়ে গেছে। তো এখানে কিন্তু বেসিক্যালি ডিফেক্টটা হচ্ছে আর কি এই যে এই লাইন বরাবর, আমি যদি এখন লাইনটা ড্র করি, তো অন্য কালিনী লাইনটা যদি ড্র করি, যে এই লাইন বরাবর কিন্তু একটা ডিফেক্ট দেখতে পাইতেছি আমরা, কারণ কি এই যে এর ভিতরে এই যে যতটুকু ছিল চলে গেছে আর কি। তো এই যে যে এটা কিন্তু একটা লাইনের রেসপেক্টে আমরা ডিফেক্টটাকে আর কি রিপ্রেজেন্ট করতে পারতেছি, এই জন্য এটা ওয়ান কাইন্ড অফ লাইন ডিফেক্ট। আর এই টাইপের ডিফেক্টটাকে আর কি এজ ডিফেক্ট বলা হয় আর কি। আমি ভিডিও সাজেস্ট করে দিব আর কি, সুন্দরভাবে বোঝা পসিবল আর কি। ইউটিউবে সার্চ দিলে এজ ডিসলোকেশনের অনেক অ্যানিমেশন দেখা যাবে, অ্যানিমেশন গুলো আর কি ভিজুয়ালাইজ করা যায়, খুব একটা কঠিন না। বাট এই পরের যেটা স্ক্রু ডিসলোকেশন, এটা ভিজুয়ালাইজ করা এক্সট্রিমলি টাফ আর কি। এন্ড ওইটা আর কি ইউটিউবে অনেক আজেরা ভিডিও আছে, সব ভিডিও দেখে ক্লিয়ার হবে না, আমি একটা ভালো ভিডিও সাজেস্ট করে দিতেছি, সমস্যা না। তো আশা করি আমরা এজ ডিসলোকেশনটা বুঝে গেছি। তো এই ছিল হচ্ছে আমাদের এজ ডিসলোকেশন। এই যে মাঝখান দিয়ে একটা সরাই দিছি, সরাই দেওয়ার ফলে কি এই যে এগুলো আর কি ডান পাশে সরে যাইতেছে, ডান পাশে সরে সরে কি এই যে এখানে একটা ডিফেক্ট তৈরি হয়েছে আলটিমেটলি। তো এটাই ছিল আর কি আমাদের বেসিক্যালি আর কি আমাদের এজ ডিসলোকেশন। এখন এজ ডিসলোকেশন একটা জিনিস জেনে রাখি, যে মুভ কিন্তু হইতেছে এইদিকে, এই যে এইদিকে আসলে মুভ হইতেছে, এখন মুভটা হইতেছে আসলে এইদিকে একটা কি ফোর্স অ্যাক্ট করতেছে বলে আর কি, এদিকে একটা ফোর্স অ্যাক্ট করতেছে। তার মানে আমরা বলতে পারি মোশন যদি এটা হয়, আর ফোর্স গুলো যদি এই ডিরেকশনে, যে অ্যারো ডিরেকশনে অ্যাক্ট করে, তার মানে মোশনটা কিন্তু প্যারালাল টু দা ডিরেকশন অফ দা স্ট্রেস। এখন এই ফোর্সের ডিরেকশনটাকে স্ট্রেসের ডিরেকশন বলে দেওয়া হয়েছে। তো এই স্ট্রেসের আর মোশনের ডিরেকশনটা কিন্তু প্যারালাল, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে পারলে আর কি আমরা কিছু আর কি প্রপার্টিজ লিখতে পারবো আর কি। এবার আমরা চলে আসি স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে। স্ক্রু ডিসলোকেশন এই ফিগার থেকে এবং নিচে যে ফিগার আছে এখান থেকে বোঝানো টোটালি ইম্পসিবল। তো আমি হচ্ছে কিছু ইয়ে সাজেস্ট করে দিতেছি রেকর্ডিং এর ভিতরে। তো এখানে হচ্ছে যে আমি ইউটিউবে গেলাম, এই ইউটিউবে হচ্ছে এই যে এই ভিডিওটা, এই যে ইন্ট্রোডাকশন টু ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এই যে এই ভদ্রলোকের আর কি চেহারা থাকবে আর কি থাম্বনেইলে। তো এটা হচ্ছে উনি হচ্ছে আইআইটির একজন প্রফেসর। আমি হচ্ছে অনেকগুলো ভিডিও দেখছিলাম আর কি এই এর উপরে, কি বলে এটাকে, স্টুডেন্ট লোকেশনের উপর ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম। আমি বলবো যে এই ভিডিওটা হচ্ছে বেস্ট ভিডিও পুরো ইন্টারনেটে, কারণ উনি হচ্ছে একদম হাতে হাতে এই যে আইটি আর কি মডেল সুন্দর করে বুঝাই দিচ্ছে। আমি আর কি এই ভিডিও আর কি দেখাইতেছি না, যে যারা আর কি আমার রেকর্ডিংটা দেখবি তারা আমি হচ্ছে সাজেস্ট করবো 13 মিনিটের ভিডিওটা হচ্ছে 2 স্পিডে বা 1.5 স্পিডে এই স্যারের ভিডিওটা পুরোপুরি দেখে নিস, তাহলে আর কি পুরোপুরি এই স্ক্রু ডিসলোকেশনটা 100% ক্লিয়ার হয়ে যাবে, মানে ক্লিয়ার না হয়ে থাকবে না, ঠিক আছে। তারপর এজ ডিসলোকেশনে যদি তোরা দেখতে চাইস, এই যে দেখবি যে এটার পাশে দেখবি এরকম সাজেশন আসবে, যে বার্জার সার্কিট, তারপর হচ্ছে এজ স্ক্রু এন্ড মিক্স ডিসলোকেশন, তারপর হচ্ছে এজ ডিসলোকেশন হাফ প্লেন। এগুলো আর কি আরেকটু যদি এক্সট্রা নলেজ গেইন করতে চাইস, তাহলে এই যে এই একটা দুইটা তিনটা চারটা এরকম দুই তিনটা ভিডিও আর কি দেখে নিতে পারিস। এজ ডিসলোকেশনের জন্য জাস্ট এতটুকু একটা ভিডিও, আর স্ক্রু ডিসলোকেশনের জন্য একটা ভিডিও দেখলে আর কি না, এর বেশি কিছু দেখা লাগবে না। তো আমি আর স্ক্রু ডিসলোকেশনটা বুঝাবো না, কারণ স্ক্রু ডিসলোকেশন আমার বুঝায়ও ক্লিয়ারলি বুঝবি না, কারণ এটা বোঝানোর ক্ষমতা এখন আমার হয়নি, এক্সট্রিমলি টাফ এটা বুঝানো আর কি, ঠিক আছে। গেল, মানে অ্যানিমেশন আর ফিগার একে বোঝানো লাগবে, তো তাই আর কি অনেক টাইম কনজিউমিং ব্যাপার, তাই এত প্যারা আর নিতেছি না আমি এখন। তো আশা করি রেকর্ডিংটা সবাই বুঝতে পারছিস। তো আমি হচ্ছে চলে যাইতেছি টুরিস্ট লোকেশনটা, আমি এখান থেকে স্কিপ মানে চলে যাইতেছি আর কি, ভিডিও দেখে সবাই বুঝাচ্ছি। এখন আমি একটা জিনিসে চলে আসি, এই স্ক্রু লোকেশন আসলে স্ক্রু জিনিসটা কেন নামটা আসছে, স্ক্রু নামটা কেন আসছে, এটা আসলে তোরা ভিডিও থেকে না বুঝলে, মানে ভিডিওটা না দেখলে জীবনও ক্লিয়ার হবি না স্ক্রু জিনিসটা কেন আসছে। এখন আমি জাস্ট একটা জিনিস বলবো, এখানে বার্জার ভেক্টরটা কি, বার্জার ভেক্টরটা হইতেছে মানে স্লিপের ডিরেকশনটা বোঝানোর জন্য বার্জার ভেক্টর বোঝানো হয়েছে। এবং স্লিপটা কি, এই যে স্লিপটা হচ্ছে যতটুকু পোর্শন আর কি এরকম যে মোশন হয়ে ডিসলোকেট হয়ে গেছে, মানে আমার কিন্তু যে ডিসলোকেশন কিন্তু যে এতটুকু পরিমাণ ডিসলোকেশন হয়ে গেছে বা হচ্ছে স্লিপ হয়ে গেছে, এতটুকু হচ্ছে আমরা সেই স্লিপের ডিরেকশনটা বলতে পারতেছি, যে যে এই ডিরেকশন বরাবর কি স্লিপ হয়ে গেছে। তো এটাও কি একটা ডিসলোকেশন ঘটতেছে দেখতেছি। তো এই ডিসলোকেশনটাও কি একটা স্লিপ ঘটে, মানে কোন ডিরেকশন আসলে স্লিপটা ঘটবে। তো স্লিপের ডিরেকশনটা বোঝার জন্য আমার আসলে স্ক্রুর ডিরেকশনটা বুঝতে হবে, স্ক্রুটা আসলে কোন দিকে ঘুরে গেছে আর কি, ঠিক আছে।
এখন স্ক্রুটা তো আমি বলছি যে ভিডিও না দেখলে বুঝবি না। এখন আমি জাস্ট এখানে একটু বলে দিতেছি, এই যে যে এখানে যে অ্যারো গুলা দেখতেছি না আমরা, এই যে অ্যারো গুলা যাইতেছে, এই যে যে অ্যারো গুলা যাইতেছে, এই অ্যারো গুলো আসলে স্ক্রু এর রোটেশনের ডিরেকশনটা বুঝাইতেছে। কিভাবে বুঝাইতেছে এটা তোদেরকে ভিডিও দেখতে হবে, আমি বারবার বলতেছি। তো এটা হচ্ছে আমার সেই স্ক্রু এর রোটেট করার আর কি ডিরেকশন। তো স্ক্রু এর রোটেট করার ডিরেকশনটা কিন্তু বেসিক্যালি আমরা বলতে পারি যে এই ডিরেকশনে রোটেট হয়েছে, এই ডিরেকশনে রোটেট হয়েছে। আমরা যদি স্ক্রু এর ডিরেকশনে, ওই যে ম্যাগনেটিজমের মতো আমার যে চারটা আঙ্গুল যদি স্ক্রু এর ডিরেকশনে কার্ল করি, তাহলে আমার যে বুড়ো আঙ্গুল থামটা কিন্তু ডাইরেক্ট আর কি এই যে এখানে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে এই ডিরেকশন বরাবর যাবে। মানে ঠিক এই ডিরেকশন বরাবর চলে যাবে, এই যে যেদিকে আমি পয়েন্ট করতেছি এই ডিরেকশন বরাবর, যে অ্যারো ডিরেকশন বরাবর কিন্তু আমার থামটা ডিরেক্টেড হবে। যদি আমি আমার আঙ্গুল গুলাকে এই যে এই ডিরেকশন বরাবর আর কি কার্ল করি, এই ডিরেকশন বরাবর কার্ল করলে আমার থামটা কিন্তু এইদিকে ডিরেক্টেড হবে। তো এইদিকে থাম ডিরেক্টেড হওয়া মানে বুঝাইতেছে আমার স্লিপটা কিন্তু এইদিকে ঘুরবে একটা, মানে কি এই যে এই ডিরেকশনে আর কি, এই যে পুরো কিউবটার এই ডিরেকশনে হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট ঘটবে, ঠিক আছে। তো এই ডিসপ্লেসমেন্টটা যেদিকে ঘটতেছে বা মোশনটা বা স্লিপটা যেদিকে ঘটতেছে ওইটাই আর কি বার্জার্স ভেক্টর বলা হইতেছে, যেটা কি আমার ওইটার পার্পেন্ডিকুলার হইতেছে, ওই যে ওই স্ক্রু এর ডিরেকশনটা আর কি পার্পেন্ডিকুলার হইতেছে। এখন স্ক্রু এর ডিরেকশনটা আর কি বেসিক্যালি হচ্ছে স্ট্রেসের ডিরেকশন বোঝানো হচ্ছে, ঠিক আছে, স্ট্রেসের ডিরেকশন আর কি। এখন আমরা কিন্তু এখান থেকে পড়ছিলাম যে স্ট্রেসের ডিরেকশনের সাথে প্যারালাল হবে মোশনটা। তাহলে এই ক্ষেত্রে কি স্ট্রেসের ডিরেকশনের সাথে কিন্তু মোশনটা কিন্তু বা স্লিপের মোশনটা কিন্তু স্ট্রেসের ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার হবে। মানে এখন আসলে এটা হচ্ছে যারা বুঝতে চাইছে না, না বুঝলেও কোনো সমস্যা নেই। আমি আর কি শুরুর দিকে মুখস্থ করছিলাম, পরে এসে আর কি বুঝছি। বাট এটা যদি মুখস্থ রাখতে চাই সেই প্যাটার্নে মুখস্থ রাখতে পারবি যে এই এজ ডিসলোকেশনের ক্ষেত্রে আমার স্লিপটা কি আমার স্ট্রেস ডিরেকশনের প্যারালাল, তাই এটা যদি প্যারালাল হয় ওইটা কি স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে কি পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার গেল। এখন স্ক্রু ডিসলোকেশনের ফলে আমরা কিন্তু দেখতেছি এখানে একটা যে একটু উঁচু নিচু একটা স্থান তৈরি হইতেছে, যে এই পোর্শনটাতে একটু উঁচু নিচু স্থান তৈরি হইতেছে। তো এরকম উঁচু নিচু স্থানকে কিন্তু র্যাম্প বলা হয়। র্যাম্প মানে বেসিক্যালি এই যে এরকম হচ্ছে এটাকে একটা র্যাম্প বলা হয় আর কি। আমি সাইড ভিউ দেখাইতেছি, এরকম একটু এক সাইড নিচু এক সাইড উঁচু হয়ে যাওয়াকে আর কি র্যাম্প বলা হয়। তো এরকম র্যাম্প ফরমেশন হবে স্ক্রু ডিসলোকেশন। তো আমি জাস্ট এই স্লাইডটা একটু কুইকলি বুঝাই দিতেছি। এই স্লাইডটা হচ্ছে যদি পারফেক্টলি বুঝতে চাই আমরা, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওই আইআইটি স্যারের ভিডিওটা দেখা লাগবে আর কি। তো এই এজ ডিসলোকেশনের ক্ষেত্রে যদি আমি ডেফিনেশনটা কুইকলি পড়ে আসি, ইন এজ ডিসলোকেশন the distortion exists half plane of atoms. These atoms also define the dislocation line. তো ওই যে যে এক্সট্রা পরিমাণে যে এই পরিমাণে যে এক্সট্রা হাফ প্লেন কি, ঠিক আছে, বাকি হাফ প্লেনে কি একটা ডিসলোকেশন ঘটছে না। তো এই ডিসলোকেশনের কারণে যে ডিফেক্ট অ্যারাইজ করতেছে ওইটাই আর কি বেসিক্যালি এজ ডিসলোকেশন ঘটানো বলা হইতেছে। এই যে হাফ প্লেন ঠিক আছে, বাকি হাফ প্লেন কি ডিফেক্ট ঘটছে আর কি, ওই কথাটাই বলা হয়েছে যে ডিসটোরশন এক্সিস্ট অ্যালং এন এক্সট্রা হাফ প্লেন। পুরা প্লেনে আর কি এক্সিস্ট করে না, এক্সট্রা হাফ প্লেনে যে ডিসলোকেশনটা এক্সিস্ট করে ওইটাই আমার হচ্ছে এস ডিসলোকেশন। এবং ওই অ্যাটম গুলা কি, ওই অ্যাটমস অলসো ডিফাইন দ্য ডিসলোকেশন লাইন। মানে এই যে ডিসলোকেশন লাইন তো বেসিক্যালি এই যে এই লাইনটা, তো এই লাইনে কি কতগুলো অ্যাটম ছিল না, ওই অ্যাটম গুলো আর কি বেসিক্যালি আমার ডিসলোকেশন লাইনটাকে ডিফাইন করতেছে, এই কথাটাই আর কি এখানে বলা হয়েছে। তারপরে এই কথাটা কিন্তু আমি অলরেডি বলে আসছি যে মোশন ইজ প্যারালাল টু দা ডিরেকশন অফ স্ট্রেস। স্ট্রেসের ডিরেকশনের সাথে মোশনটা হচ্ছে প্যারালাল হবে, এটা আমি অলরেডি বলে ফেলছি। গেল। তারপর আসি হচ্ছে স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে। স্ক্রু ডিসলোকেশন প্রডিউসড বাই স্কিউইং অফ ক্রিস্টাল। ওই যে ক্রিস্টালটা একটু উঁচু নিচু হয়ে যায় এই জন্য কি স্কিউইং বলতেছে। আর ডিসলোকেশন প্রডিউসড বাই স্কিউইং অফ আ ক্রিস্টাল বাই ওয়ান অ্যাটমিক স্পেসিং সো দ্যাট আ স্পাইরাল র্যাম্প ইজ প্রডিউস। ওই যে একটা র্যাম্প প্রডিউস হবে, উঁচু নিচু একটা স্থান তৈরি হবে, মানে ওই এই জন্য আর কি এটাকে আর কি স্ক্রু ডিসলোকেশন বলা হইতেছে আর কি। তো skewing of a crystal by one atomic spacing so that a spiral ramp is produced, এটাই আর কি স্কিউ ডিসলোকেশনের আর কি আমার ডেফিনিশনটা। এই ডেফিনিশনটা আরেকটু ক্লিয়ার বুঝতে হলে ওই সেই ভিডিওটা দেখে আসতে হবে। গেল। তারপর আমি কিন্তু বলছি মোশন অফ স্ক্রু ডিসলোকেশন বা মোশনটা, এই যে মোশন ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা ডাইরেকশন অফ স্ট্রেস। তো এটা প্যারালাল হয়ে এটা পারপেন্ডিকুলার হবে, এটা আমি বলছি কারণ এই যে বার্জার ভেক্টরের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি। গেল। তারপর এখানে একটা কথা বলছে, এজ ডিসলোকেশন মুভ ইন রেসপন্স টু শিয়ার স্ট্রেস অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দা ডিসলোকেশন লাইন। মানে হচ্ছে ডিসলোকেশনটা মুভ করবে কোন দিকে, ডিসলোকেশনটা হচ্ছে মুভ করবে ইন রেসপন্স টু দা শিয়ার স্ট্রেস অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার টু দা ডিসলোকেশন লাইন। তো ডিসলোকেশন লাইন কোনটা আমি কিন্তু বলে দিছিলাম, এই যে ডিসলোকেশন লাইনটা কিন্তু এই যে এই লাইন বরাবর কিন্তু ডিসলোকেশন লাইন। তো স্ট্রেসের ডিরেকশনটা কিন্তু আবার এই যে এই ডিরেকশন বরাবর, ঠিক আছে, স্পেসের ডিরেকশনটা এই বরাবর। তো এই অ্যাটম গুলা কিন্তু আমার ডিসলোকেশন লাইন বরাবর, এই যে ডিসলোকেশন যেটা হইতেছে যে ওরা বলছে যে এজ ডিসলোকেশন মুভ ইন রেসপন্স টু শিয়ার স্ট্রেস পারপেন্ডিকুলার টু দ্য ডিসলোকেশন লাইন। তো এই যে যে ডিসলোকেশনটা বা ডিফরমেশনটা ঘটতেছে কিসের ফলে, স্ট্রেস অ্যাপ্লিকেশনের ফলে ঘটতেছে, এই কথাটা ওরা বলছে। এই যে স্ট্রেসটা আমি এইদিকে অ্যাপ্লাই করতেছি বলে কিন্তু এই ডিসলোকেশনটা ঘটতেছে। এবং এই স্ট্রেসটা কিন্তু আমার এই যে ডিসলোকেশন লাইনের কিন্তু পারপেন্ডিকুলার, এই কথাটা আর কি ওই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে। আর এই ডিসলোকেশনটা ঘটতেছে ওই স্ট্রেসের অ্যাপ্লিকেশনের ফলে, এই কথাটাই বলা হয়েছে, এর বেশি কিছু এখানে বলা হয় গেল। তারপর বলা হয়েছে মোশন অফ মেনি অফ দিস ডিসলোকেশন উইল রেজাল্ট ইন প্লাস্টিক ডিফরমেশন। এটা জাস্ট একটা মুখস্থ প্রপার্টির লাইন আর কি, যে প্লাস্টিক ডিফরমেশনের ক্ষেত্রে মানে এস ডিসলোকেশন কোন ক্ষেত্রে দেখা যায়, প্লাস্টিক ডিফরমেশনের ক্ষেত্রে দেখা যায়।
তারপর এখানে কিছু কথা বলে দিচ্ছে যে নেট ডিফরমেশন অফ বোথ এজ এন্ড স্কিউ ডিসলোকেশন আর সেম, মানে দুইটার ক্ষেত্রে ডিফরমেশনের অ্যামাউন্টটা সেমই হবে, স্কিউ ডিসলোকেশন আর এজ ডিসলোকেশন যেটার কথা বলি দুইটার ক্ষেত্রে কি সেম হবে। এখন কিছু কিছু এরকম কিউব বা ক্রিস্টাল এক্সিস্ট করতে পারে যে ক্ষেত্রে আমার হচ্ছে এজ ডিসলোকেশন এবং স্কিউ ডিসলোকেশন দুইটাই একসাথে মানে এক্সিস্ট করতেছে। তো সেই ক্ষেত্রে ওইটাকে আমরা বলে দিব হচ্ছে মিক্সড ডিসলোকেশন। তো এই ইয়েটা আশা করি আমি একটু ক্লিয়ারলি মোটামুটি আর কি একটা ব্রিফ ওভারভিউ দিতে পারছি। এটা আর কি আমার কথা শুনে নিজের আরেকবার একটু রিডিং করে আর ওই ভিডিওটা দেখলে মোটামুটি 100% ক্লিয়ার না হইলেও পরীক্ষার হলে মুখস্থ হইলেও লেখা আসার মতো 80-90% ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো আমি এই স্লাইডটা এখন এই স্লাইডটা আর কি মানে চলে যাইতেছে আর কি এটা থেকে। তো এবার চলে আসি আমরা প্লেন ডিফেক্ট। প্লেন ডিফেক্ট গুলো আর কি মানে একটু বোঝা ইজি আছে, লাইন ডিফেক্টের তুলনায় আর কি রিলেটিভলি একটু বোঝা ইজি আছে। তো প্রথমে আসি প্লেন ডিফেক্টের মধ্যে হচ্ছে আমরা কিন্তু এখানে 4টা দেখছিলাম লিস্টের ভিতরে, বা এখানে কিন্তু 6টা চলে আসছে। তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে এক্সটার্নাল সার্ফেসের ক্ষেত্রে। তো এক্সটার্নাল সার্ফেস কি? এক্সটার্নাল সার্ফেস নিজেই হচ্ছে একটা প্লেন ডিফেক্টের একটা অংশ। কেন নিজে একটা প্লেন ডিফেক্টের অংশ? কারণ আমি যদি ওর কি এরকম একটা দিয়ে দেখি, সাপোজ হচ্ছে এটা আমার একটা ক্রিস্টালের সাইড ভিউ দেখলাম, এটা ঠিক আছে ক্রিস্টালের সাইড ভিউ। তো ক্রিস্টালের সাইড ভিউ কি এখানে ভিতরে ভিতরে অনেক ক্রিস্টাল আছে, এখানে ভিতরে ভিতরে অনেক ক্রিস্টাল আছে, আর কি এই যে কিছু ক্রিস্টাল আছে, রাইট, এই যে কিছু অ্যাটম আছে, ভিতরে ভিতরে অ্যাটম আছে। এখন আমি যদি ভিতরে অ্যাটম গুলোর কথা চিন্তা করে দেখি, ভিতরে অ্যাটম গুলোর কিন্তু একটা অ্যাটমের পাশে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের কিন্তু এই যে ভিতরে অ্যাটম গুলোর সাথে কিন্তু কি সবাই কিন্তু এরকম অ্যাট্রাকটিভ বন্ড বা না অ্যাট্রাকটিভ ফোর্স ওয়ালা বন্ড দিয়ে কিন্তু একটা একটার সাথে কানেক্টেড, রাইট। তার মানে কিন্তু এখন আমি কিন্তু হচ্ছে যখন হচ্ছে মডার্ন ফিজিক্স পড়াইছিলাম আমি বারবার বলছিলাম যে বন্ড ফর্মেশন করতে হইলে দুইটা অ্যাটমের ভিতর বন্ড ফর্মেশন করতে হইলে তাদেরকে একটা এনার্জি রিলিজ করে দেওয়া লাগে। ওই এনার্জি যে রিলিজ করে দেওয়া লাগে ওই এনার্জিটা আবার দিলেই তো বন্ডটা ভেঙে যাবে, এবং ওইটাকেই তো বাইন্ডিং এনার্জি বলা হইতেছিল, আমরা বারবার বলছিলাম। তার মানে আমি যদি এনার্জি রিলিজ করে দিই তাহলে কিন্তু বন্ডটা ফর্মেশন হবে, এবং আমার এনার্জি কমে গেছে বলেই কিন্তু আমি বেশি স্টেবল হবো, রাইট। তো এই ভিতরে যে অ্যাটম গুলো কিন্তু অলরেডি স্টেবল, কারণ কি ওরা হচ্ছে এরকম বন্ড ফর্ম করে ফেলছে তাদের আশপাশের সাথে, বন্ড ফর্ম করে কিন্তু এনার্জি কমাই নিচ্ছে তাদের মধ্যে নিজস্ব। তো আলটিমেটলি আমরা কি বলতে পারি, ওই বন্ড ফর্মেশনের মাধ্যমে যেহেতু হচ্ছে তারা এনার্জি কমাই নিচ্ছে, তারা কিন্তু স্টেবল হয়ে গেছে। বাট আমরা যদি ভিতরের অ্যাটম গুলোকে বাল্ক অ্যাটম বলা হইতেছে, ভিতরের অ্যাটম গুলোকে বাল্ক অ্যাটম বলা হয়, কিন্তু সার্ফেসের অ্যাটম গুলোকে সার্ফেস অ্যাটম বলা হয়। এখন এই যে সার্ফেসের অ্যাটম কিন্তু এই এক পাশে অ্যাট্রাক্টেড হইতেছে, আমার কিন্তু হচ্ছে এই যে এই পাশে কিন্তু তাকে অ্যাট্রাক্ট করার মতো কেউ নাই। তার মানে এই সার্ফেসের অ্যাটম গুলার কিন্তু যে এনার্জি সেটা কিন্তু এই বাল্ক অ্যাটম গুলোর তুলনায় সার্ফেস অ্যাটমের রিলেটিভ এনার্জিটা কিন্তু বেশি হবে। তো রিলেটিভ এনার্জি বেশি মানে কি, তারা কিন্তু ভিতরের গুলোর তুলনায় কম স্টেবল। সো স্টেবিলিটি গেইন করতে হলে তাকে হচ্ছে এনার্জিটা কমাইতে হবে। তো তাকে যদি এনার্জিটা কমাইতে হয় তাকে কি করতে হবে, তার হচ্ছে সার্ফেসের অ্যামাউন্টটা কমাইতে হবে। তো এই সেই অ্যামাউন্ট অফ এনার্জিটা মানে কি, যেহেতু আর কি তাদের ভিতরে আর কি ওই যে যথেষ্ট পরিমাণ অ্যাট্রাকটিভ ফোর্স নাই, তাদের এনার্জিটা বেশি। এনার্জি বেশি মানে কি, তাদের হচ্ছে এনার্জিটা এখন আমি কমাবো। তো এনার্জি কমানোর জন্য তারা কি করবে, তাদের সার্ফেসটাকে ছোট করে ফেলার চেষ্টা করবে। কারণ সার্ফেস যত বড় হবে অ্যাটম গুলা তত বেশি এরকম ইয়ে থাকবে, ডিসপার্স থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার এনার্জিটা বেশি থাকবে। তো এনার্জি কমানোর জন্য আমার কি সার্ফেসটাকে ছোট করে ফেলবে, কারণ সার্ফেস যত ছোট হবে এই সার্ফেস অ্যাটম গুলার এনার্জি তত কম হবে, আর এনার্জি তত কম হবে তত বেশি স্টেবল হবে। এটাই আর কি মনে রাখার প্যাটার্ন। এখন আমার কথা হইতেছে এই সার্ফেসটা তারা ছোট করার চেষ্টা করবে কেন? সার্ফেসটা তারা ছোট করার চেষ্টা করবে সার্ফেস টেনশনের মাধ্যমে, ঠিক আছে। এখন সার্ফেস টেনশনটাকে আমি একটু যদি এক্সপ্লেন করি, এটা আর কি আমাদের আমরা তো হচ্ছে শর্ট সিলেবাস পাবলিক, তো আমাদের হচ্ছে এই জিনিসটা আর কি সার্ফেস টেনশন তো আমরা পড়ি নাই। তবে সার্ফেস টেনশন অনেকে বুঝি না, অনেকে বুঝি, যারা বুঝি না তাদের জন্য আর কি আমি একটু এক্সপ্লেন করে দিতেছি। তো ধরলাম হচ্ছে আম, এটা হচ্ছে আমার একটা টেবিল, ঠিক আছে, একটা টেবিলের উপর কি কিছু হচ্ছে এরকম ধরলাম, এরকম এই যে এটা একটা ওয়াটার ড্রপ আছে। মানে ওয়াটার ড্রপটাকে আর কি আমি বুঝাইতেছি আর কি বেসিক্যালি এইভাবে, ওয়াটার ড্রপটাকে জাস্ট একটা এরকম যে কিউব, জাস্ট বোঝানোর জন্য আর কি এটা একটা ওয়াটার ড্রপ বলতেছে। তো ওয়াটার ড্রপকে আমরা অনেকগুলো লেয়ারে ভাগ করে দিলাম, যে এই একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, এরকম অসংখ্য লেয়ারে ওয়াটার ড্রপটাকে আমরা ভাগ করে দিলাম, ঠিক আছে। এখন এই যে যে লেয়ার গুলো আছে না, এই লেয়ার গুলাকে আমরা এক একটা সার্ফেস বলতেছি, এই যে এগুলো এক একটা সার্ফেস। তো এই একটা সার্ফেস কিন্তু আরেকটা সার্ফেস থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে, অল টাইম দূরে সরে যাওয়ার চেষ্টা করে আর কি। এই একটা সার্ফেস থেকে সবসময় রিলেটিভলি একটা মোশন ক্রিয়েট করার চেষ্টা করে, মানে একটা থেকে আরেকটা দূরে সরে যাওয়ার চেষ্টা করে। বাট এই যে যে একটা সার্ফেস এবং আরেকটা সার্ফেসের ভিতরে কি একই রকম অ্যাটম আছে, তো অ্যাটম গুলো কিন্তু একটা থেকে অ্যাট্রাক্ট করে। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের ফলে কি একটা অ্যাটম একটা অ্যাটমকে অ্যাট্রাক্ট করে। তার মানে এই যে অ্যাটমিক অ্যাট্রাকশন গুলোর ফলে কি এই এই নির্দিষ্ট সার্ফেসটা কি তার নির্দিষ্ট সার্ফেসের সাথে একটা অ্যাট্রাকশন ক্রিয়েট হবে। তো ওই অ্যাট্রাকশনটা ক্রিয়েট হওয়ার ফলে কি এই যে যে সার্ফেস গুলো যে একটা থেকে আরেকটা দূরে সরে যেতে চায়, ওই সার্ফেস অ্যাট্রাকশনটা কি একটাকে আরেকটা থেকে দূরে সরে দিতে যাইতে দেয় না, মানে দূরে সরে দিতে চায় না আর কি। মানে দূরে সরতে দিতে চায় না আর কি। তো দূরে যেহেতু সরতে দিতে চাইতেছে না, তো সেই ক্ষেত্রে কি একটা সার্ফেস আরেকটা সার্ফেসকে এরকম টাইনে ধরে রাখতেছে। তো এই টাইনে ধরে রাখা অ্যাট্রাকশনের মাধ্যমে এই জিনিসটাকে আর কি সার্ফেস টেনশন বলে। তার মানে সার্ফেস টেনশনের মাধ্যমে কি আসলে একটা সার্ফেস আরেকটা সার্ফেস থেকে দূরে সরে যাইতে পারতেছে না। এই জন্য কিন্তু এরকম একটা কম্প্যাক্ট ওয়াটার ড্রপ আমরা দেখতে পাইতেছি এখানে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে সার্ফেস টেনশন।
তো সারফেস টেনশন কি, আমার আসলে একটা সারফেস থেকে আরেকটা সারফেসকে দূরে সরে দিতে চায় না, এটা একটা ন্যাচারাল কোহেসিভ ফোর্স বলা হয় আর কি। তো এই জিনিসটা আর কি সারফেস টেনশনের মাধ্যমে কি আমার হচ্ছে সারফেসটা, মানে সারফেসটা কমানো, মানে সারফেসের অ্যামাউন্টটা কমায় রাখার চেষ্টা করে। এখন যদি সারফেস টেনশন না থাকতো তাহলে কি সারফেস গুলোকে আরো এরকম হয়ে যেত, আরো কি এরকম এক্সপ্যান্ড হয়ে যেত, তখন কি সারফেসটা কিন্তু বড় হয়ে যেত। বাট আমার উদ্দেশ্য কি সারফেসটাকে ছোট করা। এই যে এতগুলা কথা বললাম, এই কথাগুলো আর কি সবকিছু আমারই এই এরিয়ার সাথে রিলেটেড আর কি। এখানে যে কথাগুলো বলা আছে, আমি যে কথাগুলো বলছি, সব কথাগুলো আর কি যে এতটুকু কথার ভিতরে আর কি এক্সপ্লেন করা আছে। এটা আর কি আমি রিডিং করতেছি না, যেই কথা বলছি এটা দিয়ে আর কি রিডিং করে ফলো আপ করলে আর কি ক্লিয়ারলি বোঝা যাবে। গেল। তো তারপর চলে আসি আমরা হচ্ছে যে, তার মানে এখান থেকে কি বোঝা গেছে যে, আচ্ছা এটা থেকে আসলে আমরা সামারিটা কি বলছি যে এক্সটার্নাল সার্ফেসটাই আসলে একটা মানে একটা নিজে একটা ডিফেক্ট আর কি। বাইরের মানে এক্সটার্নাল সার্ফেসে যে অ্যাটম গুলা থাকে ওগুলো আর কি একটা প্লেন ডিফেক্টের অংশ। গেল। তারপর চলে আসি আমরা হচ্ছে গ্রেন বাউন্ডারির ভিতরে। তো হোয়াট ইজ গ্রেন বাউন্ডারি? গ্রেন বাউন্ডারি হচ্ছে ইট ইজ দ্য রিজিয়ন বিটুইন টু অ্যাডজাস্টেন্ট গ্রেইনস হুইচ ইজ স্লাইটলি ডিসঅর্ডার। তো গ্রেইন কি আমরা খুব ভালো করে জানি, গ্রেইন হচ্ছে ডিফারেন্ট ওরিয়েন্টেশনাল একটা বাউন্ডারিকে আর কি গ্রেন বাউন্ডারি বলা হয়। ঠিক আছে, গ্রেন বাউন্ডারি কি আমরা হচ্ছে একদম লেকচার ওয়ানে আর কি এটা ভালো করে পড়ে আসছি গ্রেন বাউন্ডারি কি। তো গ্রেন বাউন্ডারি হচ্ছে বেসিক্যালি এরকম অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে, অ্যাটম গুলো অ্যারেঞ্জমেন্টে সাজানো আছে। একটা এলাকার অ্যারেঞ্জমেন্টের থেকে যদি আরেকটা এলাকার অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট হয়, তাহলে তাদের ভিতরে কিন্তু একটা ডিফারেন্সের একটা বাউন্ডারি ক্রিয়েট হবে। যেমন আর কি এই যে এরকম, এখান থেকে আমরা এক্সাম্পল দেখতে পারবো। এই যে এখান থেকে এই যে আমরা যদি এই যে বাউন্ডারিটার দিকে খেয়াল করি, এখানে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু একই পিরিয়ডিসিটিতে আছে, এই জিনিসগুলো একই পিরিয়ডিসিটিতে ছিল। বাট এই যে এই বাউন্ডারির ভিতর দিয়ে কি হালকা একটু ডিসঅর্ডার হয়ে গেছে আর কি, হালকা একটু মানে চেঞ্জ হয়ে গেছে। তারপরে যে এই বাউন্ডারিটা যদি দেখি, মানে এরকম পুরো পিরিয়ডিক ম্যাটার যদি এরকম হচ্ছে, এরকম সবগুলো এরকম একই রকম থাকতো, তাহলে কি এই পাশ আর এই পাশ কি হয়ে যেত, এই পাশ আর এই পাশ তো হচ্ছে একটাই, পুরো একটা গ্রেইন হয়ে যেত। বাট এই যে ভিতরে কি একটু ডিফারেন্স তৈরি হয়ে গেছে একটা বাউন্ডারি বরাবর, তখন কি আমরা এই পাশটাকে একটা ডিফারেন্ট গ্রেইন বলবো, এই পাশটাকে একটা ডিফারেন্ট গ্রেইন বলবো, এই পাশে একটা ডিফারেন্ট গ্রেইন বলবো। তো এই যে একটা স্লাইটলি একটা ডিসঅর্ডার, এরকম এর বাউন্ডারির ভিতরে কি একটা স্লাইট ডিসঅর্ডারের কারণে কি এই যে একটা বাউন্ডারি তৈরি হয়ে গেছে না, এটাকে আর কি গ্রেইন বাউন্ডারি বলা হইতেছে। এবং এই গ্রেইন বাউন্ডারিকেই হচ্ছে আমরা কি বলি, একটা ওয়ান কাইন্ড অফ আর কি আমাদের সেই প্লেন ডিফেক্ট হিসাবে বলা হইতেছে। ইট ইজ দ্য রিজিয়ন বিটুইন টু অ্যাডজাসেন্ট গ্রেন, দুইটা অ্যাডজাসেন্ট গ্রেনের ভিতর যদি স্লাইটলি ডিসঅর্ডার হয়ে যায়, ওই রিজিয়ন বিটুইন টু অ্যাডজাসেন্ট গ্রেন যদি স্লাইটলি ডিসঅর্ডার হয়ে যায়, ওটাকে আর কি গ্রেন বাউন্ডারি বলা হইতেছে। এখন এখানে কিছু কথা বলে দিচ্ছে, দি লো ডেন্সিটি ইন গ্রেন বাউন্ডারিজ কজেস হাই মোবিলিটি, ডিফিউজিভিটি এন্ড ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি। এখন আমি বলি এই জিনিসটা হচ্ছে কি, এই যে গ্রেন বাউন্ডারি গুলো কি একটু ডিসঅর্ডার হয়ে গেছে না, মানে কি একটা থেকে কিন্তু আরেকটার ভিতরে কিন্তু একটু একটু ফাঁকা স্পেস তৈরি হয়ে গেছে, মানে একটা থেকে আরেক কিন্তু একটা একটা সাথে একদম গায়ে গায়ে লেগে নেই। তা গায়ে গায়ে লেগে নেই মানে কি, এদের ভিতরে একটু দূরে সরে গেছে, দূরে সরে যাওয়া মানে কি তাদের ভিতরে কিন্তু অ্যাট্রাকশন ফোর্সটা কমে গেছে। এখন অ্যাট্রাকশন ফোর্স কমে গেছে মানে কিন্তু এই গ্রেনটা কিন্তু এটা তুলনায় একটু বেশি মুভ করতে পারবে। মানে কি এর কিন্তু, মানে এর তুলনায় এর কিন্তু একটা মোবিলিটি চলে আসবে, মানে যেহেতু মুভ করতে পারতেছে, ডিফারেন্ট গ্রেন হয়ে যেতেছে। তো যখন মোবিলিটি চলে আসবে মানে কি অ্যাটম গুলা বেশি ফাস্ট মুভ করতেছে। তো বেশি ফাস্ট মুভ করলে কি তাদের কিন্তু ওই অ্যাটমটার ভিতরে কিন্তু রেজিস্টিভিটি বেড়ে যাবে। কারণ রেজিস্টিভিটি কেন অ্যারাইজ করে আমরা কিন্তু অনেক ভালো করে জানি। ওই যে ভিতরের যে ইলেকট্রন গুলো, তাপমাত্রা বাড়লে কি ইলেকট্রন গুলো মুভ করতে থাকে, মানে মোশন, মানে ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারের মোশনের ফলে তো রেজিস্টিভিটি তৈরি হয়, তাই তো। কারণ ওই যে ইনকামিং ইলেকট্রন গুলা কি এই ডিফ্লেক্ট খেয়ে যায় বা হচ্ছে এই যে বাধা পেয়ে যায়, এগুলো তো আমরা জানি ইন্টারে বেসিক পড়া আর কি। ওই যে নর্মালি আর কি হচ্ছে, যদি হচ্ছে তাপমাত্রা বেড়ে যায়, তাপমাত্রা বেড়ে গেলে কি ভিতরে অ্যাটম গুলার ভাইব্রেশন বেড়ে যায়। সো ওই যে যে ড্রিফটিং ইলেকট্রন গুলা কি, ওই যে যারা হচ্ছে ভাইব্রেট করতেছে তাদের সাথে বাধা খেয়ে কি ও আর কি ওইভাবে ওই স্পিডে ড্রিফট করতে পারে না। তো তখন কি কারেন্ট প্রোডাকশনের অ্যামাউন্টটা কমে যায়, এটা কিন্তু আমরা রেজিস্ট্যান্সটা বেড়ে যায় বলতেছি। তো রেজিস্ট্যান্স আসলে বাড়ে কেন, আমার যদি ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে ভাইব্রেট ভাইব্রেট করা শুরু করে বা হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচারটা একটা মোশনে চলে যায়, তখনই তো আসলে আমাদের কি রেজিস্টিভিটিটা বেড়ে যাইতেছে। তো এই কারণে যেহেতু এটা তুলনায় একটা মোবিলিটি তৈরি হইতেছে, তাই কিন্তু রেজিস্টিভিটি বেড়ে যাইতেছে। আবার মোবিলিটি তৈরি হওয়া মানে কি ফাস্ট ডিফিউজ হইতে পারবে, মানে একটা থেকে আরেকটা ওই যে মিশে যাওয়া, ডিফিউশন হওয়া, ডিফিউশনের অ্যামাউন্টটাও কি ফাস্ট হয়ে যাবে আর কি। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে ডিফিউজিভিটি, মোবিলিটি আর ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি গুলো কিন্তু সব বেড়ে যায় এই গ্রেন বাউন্ডারির ফলে। তো এবার চলে আসি আমরা টিল বাউন্ডারির ক্ষেত্রে। তো টিল বাউন্ডারি আমাদের বুঝতে হবে হচ্ছে এস ডিসলোকেশনের মাধ্যমে, আর টুইস্ট বাউন্ডারি বুঝতে হবে আমাদের হচ্ছে রিয়ার মাধ্যমে, স্ক্রু ডিসলোকেশনের মাধ্যমে। তো এই টুইস্ট বাউন্ডারিটা আমাদের স্লাইডে বোঝানো নাই, জাস্ট আর কি আমরা এই টিল বাউন্ডারির সাথে রিলেট করে টুইস্ট বাউন্ডারিটা মুখস্থ করে নিব। তো টিল্ড বাউন্ডারিটাকে আমি একটু ফিগার না দেখলে বুঝতে পারবো না। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি টিল্ড বাউন্ডারি, ঠিক আছে। এখন এই টিল্ড বাউন্ডারির ভিতরে আমরা একটু দেখি পিরিয়ডিসিটি, এই যে এক পাশে পিরিয়ডিসিটি আছে, আবার এখানে কি এই যে পিরিয়ডিসিটিটা নষ্ট হয়ে গেছে, এই যে বাউন্ডারিটা বরাবর, এই বাউন্ডারি বরাবর কি পিরিয়ডিসিটিটা নষ্ট হয়ে গেছে। বাট আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি, এই বাউন্ডারি বরাবর যে এই যে এরকম একটা এই যে এরকম এখানে যে একটা ডিফেক্ট তৈরি হয়েছে,
একটা এরকম একটা লাইন বরাবর যে ডিফেক্ট তৈরি হয়েছে, এই ডিফেক্টটা কিন্তু অনেকটা ওই এজ ডিসলোকেশনের মতো, আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি। এই যে ঠিক এই বরাবর কি একটা এজ ডিসলোকেশন কাজ করতেছে, এই বরাবর এজ ডিসলোকেশন কাজ করতেছে। এখন অ্যারে মানে একই বস্তু অনেকগুলা পর সাজানো। তো এরকম অ্যারে অফ অসংখ্য এজ ডিসলোকেশন, মানে কি অনেকগুলো এজ ডিসলোকেশনের মাধ্যমে আমরা হচ্ছে যেই টোটাল ডিফেক্টটা দেখতে পাইতেছি, ওইটা আর কি আসলে একটা প্লেন ডিফেক্ট বলা হইতেছে, যেটা নামই আর কি আমাদের ফিল্ড বাউন্ডারি। তো এই যে দেখতে পাইতেছি এদিকে একটা এজ ডিসলোকেশন এবং অসংখ্য এজ ডিসলোকেশন দিয়ে যে ডিফেক্টটা তৈরি হবে, এটাই আমাদের ফিল্ড বাউন্ডারি আর কি। তো আমরা পরে আসি, ফিল্ড বাউন্ডারি কি? বাউন্ডারি বিটুইন টু স্লাইটলি মিসঅ্যালাইন্ড গ্রেন। তো যে হালকা একটু মিসঅ্যালাইন্ড হয়ে গেছে একটা গ্রেনের তুলনায় আরেকটা গ্রেন, অ্যাপিয়ার অ্যাজ অ্যান অ্যারে অফ এজ ডিসলোকেশন। এজ ডিসলোকেশনের ফলে কি হালকা একটু ডিসপ্লেসড হয়ে গেছে বা মিসঅ্যালাইন্ড হয়ে গেছে গ্রেন গুলা, ওটাকে আর কি আমরা ফিল্ড বাউন্ডারি বলতেছি, গেল। এবং এখানে একটা কথা বলা হয়েছে, ইন উইচ দ্য রোটেশন অ্যাক্সিস ইজ প্যারালাল টু দ্য বাউন্ডারি প্লেন। এটা আমি নিজেও কিছু বুঝি নাই, এটা ডাইরেক্ট মুখস্থ করে নিবো আর কি। এটা আর বোঝার আর দরকারও নাই, এটুকু এমনি মনে থাকবে আর কি, যে রোটেশন অ্যাক্সিসটা কি হচ্ছে বাউন্ডারি প্লেনের প্যারালাল, রোটেশন অ্যাক্সিসটা বাউন্ডারি প্লেনের প্যারালাল। এখন আমরা তো বলছিলাম ওই যে মোশন কিন্তু স্পেসের ডিরেকশনের পারপেন্ডিকুলার হয়েছিল আমার স্ক্রু ডিসলোকেশনের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে জাস্ট আমরা যদি এটা মনে রাখতে পারি, আমরা একদম ইজিলি এটা মনে রাখতে পারবো। আর এটা আসলে কি ভিজুয়ালাইজ করার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে স্লাইডে এটা দিয়ে দেয়নি ম্যাডাম, এটা ক্লাসে বুঝায়নি। তো এটা জাস্ট আমরা এটার মাধ্যমে এটা মনে রাখলে আর কি হয়ে গেল। তো এটাকে আমরা মনে রাখবো যে ওই যে স্লাইটলি মিসঅ্যালাইন বা হচ্ছে লো গ্রেন বা লো অ্যাঙ্গেল গ্রেন বাউন্ডারিজ দ্যাট অ্যাপিয়ার ডিউ টু অ্যারে অফ, ওইটা হচ্ছে এস ডিসলোকেশনের কারণে। এটা যদি স্ক্রু ডিসলোকেশনের কারণে আর কি এরকম মিসঅ্যালাইন হয়, তো সেটাকে আমরা আর কি টুইস্ট বাউন্ডারি বলবো। আর ওইটার ক্ষেত্রে কি রোটেশন অ্যাক্সিসটা হচ্ছে বাউন্ডারি প্লেনের প্যারালাল ছিল, তো এটার ক্ষেত্রে পারপেন্ডিকুলার বানাই দিব, ইন উইচ দ্য রোটেশন অ্যাক্সিস ইজ পারপেন্ডিকুলার টু দ্য বাউন্ডারি প্লেন। ঠিক আছে, গেল। তো এবার আসি টুইন বাউন্ডারি। টুইন বাউন্ডারি কি? একটা বাউন্ডারির এক পাশে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট যদি আরেক পাশের অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের পুরো মিরর ইমেজ হয়, সেই ক্ষেত্রে ওটাকে টুইন বাউন্ডারি বলা হইতেছে। এটা আর কি রিডিং করে বোঝা খুবই ইজি, তাই আর আমি এটা রিডিং করতে চাইতেছি না। এটা আর কি জাস্ট একটা ছবি দেখাই দিই, যে এই যে এটা হচ্ছে আমার একটা বাউন্ডারি। এই বাউন্ডারির এক পাশের অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট কি আরেক পাশের অ্যাটমের অ্যারেঞ্জমেন্টের পুরোপুরি আর কি মিরর আর কি। এই ক্ষেত্রে এই টাইপের বাউন্ডারি গুলাকে আর কি আমরা টুইন বাউন্ডারি বলতেছি, এবং এটা ওয়ান কাইন্ড অফ আর কি প্লেন ডিফেক্ট, কারণ এটা একটা প্লেন বরাবর আর কি বিস্তৃত থাকে এই ডিফেক্টটা, গেল। তারপর আসি হচ্ছে আমরা স্ট্যাকিং ফল্ট। স্ট্যাকিং ফল্টটা বোঝা খুবই ইজি, এটা জাস্ট এই কিওয়ার্ডটা মনে রাখলে হবে যে রেগুলার সিকোয়েন্স অফ স্ট্যাকিং ইজ ডিস্টার্ব। যদি রেগুলার সিকোয়েন্স অফ স্ট্যাকিং যদি ডিস্টার্ব হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে হচ্ছে আমরা স্ট্যাকিং ফল্ট বলি। আমরা হচ্ছে এটা বোঝার জন্য আমরা এইভাবে বুঝে আসতে পারি, যেমন হচ্ছে আম, আমরা তো হচ্ছে সবাই জানি ওই যে ইয়ে পড়ছিলাম, কি বলে ওটাকে, কি বলে, যে হেক্সাগোনাল যে কনভেনশন সেল, হেক্সাগোনাল সেলটা কিন্তু আমরা পড়ছিলাম সবাই, রাইট? তো হেক্সাগোনাল সেলটা পড়ার সময় আমরা কিন্তু এটা পড়ছিলাম যে আম, এই যে উপরে কিন্তু এরকম 6টা অ্যাটম ছিল, ভিতরে কি 3টা অ্যাটম ছিল। একটু দেখায় আসি। আচ্ছা, এটা দেখানো লাগবে না, এটা আশা করি সবাই আর কি বুঝতে পারতেছে, কারণ কিন্তু পড়ছি সবাই। হেক্সাগনে কি হয়েছিল, ওই যে উপরে কি 6টা অ্যাটম ছিল, ভিতরে 3টা অ্যাটম ছিল, আবার ঠিক তার নিচে কি 6টা অ্যাটম ছিল। এরকম 3টা 6টা 3টা 6টা, তো এরকম আর কি এরকম স্ট্যাক 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 করে করে আর কি সাজাইলেই তো আমার আসলে একটা হেক্সাগোনাল সেল তৈরি হয়েছিল, রাইট? তো আমি ধরে নিলাম আমার উপরের যে সেলটা, মানে ওইরকম একটা সেল যদি ধরে নিই, উপরের যে 3টা, উপরে যে 6টা ছিল, উপরের 6টাকে আমরা এ বললাম। ঠিক আছে, এটা আমি আচ্ছা এটা আইকে দিই একবারে। এটা আর কি হচ্ছে এই একটা হেক্সাগন। হেক্সাগনে কি হয়েছিল যদি আমরা মনে করি, যে এখানে 6টা অ্যাটম ছিল, এই যে 6টা না 7টা আর কি ছিল, যাই হোক, এই যে এই পুরো সিকোয়েন্সটাকে আমরা এ বলতেছি, এই যে উপরের সিকোয়েন্সটাকে এ বলতেছি। ভিতরে কিন্তু এরকম 3টা ছিল, হেক্সাগনটা ভিতরে 3টা ছিল, আবার নিচে কিন্তু এরকম 7টা ছিল, এই যে এরকম টোটাল 7টা ছিল। তো এইগুলাকে আমরা বলতেছি বি, আর নিচের লেয়ারটাকে আমরা বলতেছি সি। তো এরকম যদি একটা হেক্সাগোনাল ক্রিস্টাল এরকম উপরে নিচে তৈরি হতে থাকতে হয়, তাহলে কি এরকম একটা সিকোয়েন্স ফলো করতে হবে, এবিসি 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 এবিসি, এরকম যদি ফলো করতে থাকে, তাহলে তো আসলে কি একটা এরকম যে এখন একটার উপর একটা একটা বসাকে তো স্ট্যাক করা বলে। তো এরকম যদি এবিসি এবিসি একটার উপর একটা স্ট্যাক হতে থাকে, তাহলে কিন্তু আমরা একটা পিরিয়ডিসিটি পাবো হেক্সাগোনাল সেলের ক্ষেত্রে, রাইট? হেক্সাগোনাল সিম্পল সেলের ক্ষেত্রে, কিউবিক সেলের ক্ষেত্রে। সো এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা যদি নষ্ট হয়ে যায়, এবিসি এবিসি না হয়ে যদি ভিতরে একটা সিকোয়েন্স নষ্ট হয়ে যায়, যেমন এবিসি এবিসি চলতেছে, এবিসি এবিসি চলতেছে, তারপর এবিসি না হয়ে হয়ে গেল কি বিসিএ, তারপর আবার এবিসি এবিসি চললো। তো এই যে ভিতরে সিকোয়েন্সটা নষ্ট হওয়ার ফলে কি একটা ডিফেক্ট দেখা যাবে না, কারণ কি পিরিয়ডিসিটিটা নষ্ট হয়ে যাইতেছে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা, যে ডিফেক্টটা দেখতে পারবো, এটাকে স্ট্যাকিং ফল্ট বলা হইতেছে আর কি। তো এই যে আমরা দেখতেছি সিবিএ সিবিএ, এটা কি পিরিয়ডিসিটি মেনটেন করছে, বাট এই যে এসিবি এর ভিতরে এই যে সিবিএ না হয়ে কি এই যে একটু চেঞ্জ হয়ে গেছে আর কি, এবিএ বিএ হয়ে গেছে আর কি, জাস্ট আর কি
রেগুলার স্ট্যাকিং সিকোয়েন্সটা আর কি যদি ডিসরাপ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আর কি স্ট্যাকিং ফলটা আসতেছে আর কি। তো এটা বোঝা খুবই যথেষ্ট ইজি ছিল আশা করি। গেল। তো এবার আসে ভলিউম ডিফেক্টের ক্ষেত্রে। ভলিউম ডিফেক্ট হচ্ছে আসলে এটা পড়ার কোনো দরকার নেই, আমি জাস্ট বুঝাই দিচ্ছি একটু একটু মানে ক্লিয়ার একটু ধারণা দিয়ে দিতেছি। প্রথমে আসে হচ্ছে ভয়েড। ভয়েডটা তৈরি হতেছে এটা আর কি থ্রি ডাইমেনশনালি যদি চিন্তা করি, তো থ্রি ডাইমেনশনালি যদি চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কি ভয়েড আর রিজিয়নস ওয়্যার দেয়ার আর লার্জ নাম্বার অফ অ্যাটমস মিসিং ইন দ্য ল্যাটিস। ল্যাটিসের ভিতরে যদি অনেকগুলো অ্যাটম মিস যায়, মিস গেলে কি এরকম কি ভিতরে ফাঁকা ফাঁকা তৈরি হবে না? তো এই ফাঁকা তৈরি হওয়াগুলোকে আর কি ভয়েড বলা হইতেছে, আর কিছু বোঝা খুবই ইজি। ভয়েড ক্যান অকার এজ আ নাম্বার অফ রিজনস ওয়েন ভয়েড অকার্স ডিউ টু, আচ্ছা ভয়েড হচ্ছে এয়ার বাবল যদি ট্র্যাপড হয়ে যায় ওটার কারণে হতে পারে। ম্যাটারটা যখন সলিডিফাই করে ফেলে, মানে ওই যে ইয়া থেকে কি বলে, একদম লিকুইড থেকে যখন আমরা একদম শক্ত করে সলিডিফাই করে ফেলি, তখন সেই ক্ষেত্রে কি যদি এয়ার বাবল ট্র্যাপড হয়ে যায় ভিতরে, তাহলে তো আমরা একটা ফাঁকা দেখতে পারবো। তো এই ফাঁকার ফলে যেটা তৈরি হবে ওটাই আর কি আমার ভয়েড বলা হইতেছে। তারপর হচ্ছে এখানে ক্যাভিটি সম্পর্কে বলা হয়েছে, একটা যদি ক্রিস্টাল যদি শ্রিঙ্ক করে ফেলে, শ্রিঙ্ক করে ফেলার ফলে যদি ভিতরে আর কি কিছু ভয়েড দেখা যায়, তো এটাকে তখন ক্যাভিটি বলা হয়। রিডিং করলে বোঝা যাবে। আর ইনক্লুশন মানে কি, a type of bulk defect occurs when impurity atoms cluster together to form small regions of different phase। মানে একটা একটা সার্টেন একটা পিরিয়ডিসিটির ভিতরে যদি একটা আলাদা রিজিয়ন আর কি একটা ডিফারেন্ট অ্যাটম আলাদা একটা রিজিয়ন তৈরি হয়ে যায়, মানে অনেকটা ওই যে একটা নতুন গ্রেইন তৈরি হয়ে যায় একটা সার্টেন একটা রিজিয়নের ভিতরে, তো ওইটাকে তখন আর কি ইনক্লুশন বলা হইতেছে আর কি। মানে হচ্ছে একটা থ্রি ডি একটা অবজেক্ট একটা ক্রিস্টালের ভিতরে, এটা হচ্ছে আমার এই যে ক্রিস্টালটা এভাবে চলতেছে, এর ভিতরে আমরা একটা সার্টেন রিজিয়ন দিয়ে হচ্ছে এরকম আর কি একটা এরকম একটা ফরেন জিনিস এসে অনেকগুলো এসে কি একটা ডিফারেন্ট ফেজের একটা স্মল রিজন তৈরি করে ফেলছে। তো সেই ক্ষেত্রে আর কি ওই ডিফেক্টটাকে আর কি ইনক্লুশন ডিফেক্ট বলা হইতেছে। দি টার্ম ফেজ রেফার্স টু দ্য রিজিয়ন অফ স্পেস অকুপাইড বাই ফিজিক্যালি হোমোজেনাস ম্যাটেরিয়াল। ওই যে একই রকম টাইপের ম্যাটেরিয়াল একটা স্মল রিজন যদি তৈরি করে ফেলে, এই যে স্মল রিজন, সেই ক্ষেত্রে আর কি ওটাকে ইনক্লুশন বলা হচ্ছে। এই ইনক্লুশনকে হচ্ছে পিসিপিটেড এরকম ইনক্লুশনও বলা হয়, ক্র্যাকস অথবা পিসিপিটেড হ্যান ত্যান আরো অনেক টাইপের ভলিউম ডিফেক্ট আছে। এটা আমি অত ভালো করে আর কি ক্লিয়ারলি বলি নাই, জাস্ট আর কি এখানে যা বলা আছে ওগুলো আর কি জাস্ট ছোট করে একটা ওভারভিউ দিয়ে দিছি, কারণ এই ভলিউম ডিফেক্ট হচ্ছে আমাদের সিলেবাসে নেই। তো এটার সাথে আর কি আমাদের আর কি বেসিক্যালি আর কি এই স্লাইডটার কাজ আর কি শেষ। তো আমাদের এখন বাকি হচ্ছে লাস্ট স্লাইডটা। লাস্ট স্লাইডটা হচ্ছে ব্যান্ড থিওরি অফ সলিডস নিয়ে। এখানে আসলে বোঝানোর কিছু নাই, এখানে খালি আমি ফার্মি লেভেলটা নিয়ে কথা বলবো, আর কোনো কিছু নিয়ে কথা বলবো না, কারণ এর ভিতরে আর কি সেমি কন্ডাক্টর, ইন্ট্রিনসিক, এক্সট্রিনসিক, পি টাইপ, এন টাইপ এগুলো নিয়ে আর কি কথা বলা হয়েছে, কারণ এগুলো আমরা নিজেরাই নিজেদের ইন্টার স্টুডেন্টদের পড়ায় থাকি। তো এটা আর কি আসলে আমার আসলে পড়ানোর দরকার নেই, এগুলো আসলে ইন্টারের টপিক, এগুলো আমি বলতেছি। তো এখানে আর কি এই যে ব্যালেন্স, এখানে কি এই যে এনার্জি লেভেল, জাস্ট এখানে একটু কথা বলে নিই। সেটা হচ্ছে আমরা তো জানি যে এরকম চারটা সিলিকনের কারণে কি চার রকমের হচ্ছে চারটা আর কি এনার্জি লেভেল তৈরি হয় আর কি, এগুলাকে আমরা একটা কি ব্যান্ড বলি। তাই এরকম যদি আর কি, এটা তো আমরা অল্পগুলা দেখতেছি, আমি যদি এগুলো আর কি বাড়াই, যদি বাড়াই তাহলে কি পাশাপাশি অনেকগুলো এনার্জি লেভেল কি একটা একটা পাশাপাশি চলে আসবে না, মানে কিন্তু অনেকগুলো এনার্জি লেভেল একসাথে এক্সিস্ট করতেছে। তো অনেকগুলো এনার্জি লেভেল যখন একসাথে এক্সিস্ট করে, তখন আমার কিন্তু এনার্জি ডায়াগ্রামের ভিতরে ব্যান্ডের সংখ্যা বাইরে যায়। এটাই আর কি এখানে বুঝাইতে চাইছে, আর কিছু গেল। তো তারপরে এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, গ্রাফটা ম্যাডাম ক্লাসে বুঝাইছিল, আর আমি হচ্ছে বুঝছিলাম, বুঝে আবার ভুলে গেছি পরে, আর এটা আর কি মনে করার জন্য আর কি ব্রেনে খুব একটা এফেক্ট দেই নাই, ব্রেনে একটু প্রেশার দেই নাই, কারণ এটা আর কি পুরো একটা আজের একটা ছবি, এটা পরীক্ষায় দিবেও না। And এটা আর বুঝার দরকার নেই, আমি নিজেও আর কি বুঝতেছি না, এই স্লাইডটা আর কি স্কিপ মারে চলে যাইতেছে, কারণ না আহামরি কিছুই বুঝার নাই আর কি। মেইনলি আমরা বুঝবো আর কি এই স্লাইডটাতে আসলে হচ্ছে আমাদের ফার্মি লেভেল সম্পর্কে কথাবার্তা। এখন ফার্মি লেভেল সম্পর্কে এখানে একটু অল্প কথাবার্তা বলা হয়েছে, একটু ইউটিউব দেখে আর কি আরেকটু যদি জানতে চাই, ইউটিউবে জাস্ট একটা 2-3 মিনিটের শর্ট ভিডিও দেখলে ফার্মি লেভেল সম্পর্কে আরো ক্লিয়ার হওয়া যাবে। তো ফার্মি লেভেলটা আসলে কি? তার আগে আমি একটু জেনে আসি, আমরা কিন্তু এই ডায়াগ্রামটার সাথে অলরেডি পরিচিত 11-12 থেকে, কারণ হচ্ছে আমরা জানি এই রিজিয়নটাকে, আমরা কিন্তু জানি একটা ব্যালেন্স ব্যান্ড রিজিয়ন থাকে আর একটা কন্ডাকশন ব্যান্ড রিজিয়ন থাকে, রাইট? এই ব্যালেন্স ব্যান্ড রিজিয়ন আর হচ্ছে কন্ডাকশন ব্যান্ড রিজিয়নের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত। তো এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ভিতরে যদি হচ্ছে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটা যদি অনেক বড় হয়, তখন কিন্তু সেটা ইনসুলেটর হয়ে যায়। কারণ কি, ভ্যালেন্স ব্যান্ডে যে যে ইলেকট্রন গুলা থাকে, ওই ইলেকট্রন গুলা কিন্তু কন্ডাকশন ব্যান্ডে লাভ দিতে পারে না। তো কন্ডাকশন ব্যান্ডে যদি ওগুলা না যাইতে পারে, তার মানে কি ওই ইলেকট্রন গুলা কন্ডাক্টিং ইলেকট্রন হিসেবে ইউজ হবে না, মানে ওই ইলেকট্রন গুলা মুভ করবে না, ওগুলা খালি কি ভ্যালেন্সি ফুলফিলমেন্টের কাজ করবে। তো সেই ক্ষেত্রে কি এটা একটা ইনসুলেটর হিসেবে কাজ করবে, কারণ কি কন্ডাক্টিং ইলেকট্রন থাকলেই তো এটা আর কি কন্ডাক্টরের কাজ করে, রাইট? এখন এদের ভিতরে যদি গ্যাপটা একটু কম হয়, গ্যাপটা কম হলে ওটাকে কিন্তু আমরা সেমিকন্ডাক্টর বলতেছি। কারণ কি তাদেরকে যদি একটা নির্দিষ্ট আর কি ভোল্টেজ ডিফারেন্স, মানে একটা নির্দিষ্ট এনার্জি দেওয়া হয়, তাহলে ওই ব্যালেন্স ইলেকট্রন গুলো কিন্তু আমার হচ্ছে ওই কন্ডাকশন ব্যান্ডে লাভ দিতে পারবে আর কি, গেল। এবং এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড কিন্তু কন্ডাক্টরের ক্ষেত্রে ওভারল্যাপ হয়ে যায়, কারণ কারণ হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রন গুলো অল টাইম আমরা হচ্ছে কন্ডাকশনে, মানে কন্ডাকশনে কাজ করতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে কিন্তু ওদের রিজিয়ন গুলো ওভারল্যাপ হয়ে যায়, এটা কিন্তু আমরা ইন্টার থেকে পড়ে আসছি এখন।
এই যে যে এদের ভিতর দিয়ে, ঠিক এই ওভারল্যাপ রিজিয়নের ভিতর দিয়ে, আবার এই যে এই রিজিয়ন গুলোকে কি বলা হয়েছিল, ফরবিডেন এনার্জি লেভেল বা ফরবিডেন গ্যাপ বলা হয়েছিল কিন্তু, বা ব্যান্ড গ্যাপ বলা হয়। তো এই যে যে ব্যান্ড গ্যাপ কিন্তু এর ক্ষেত্রে কম, এর ক্ষেত্রে ওভারল্যাপ হয়ে গেছে, আর এর ক্ষেত্রে বিশাল বড় একটা ব্যান্ড গ্যাপ। তো এই ব্যান্ড গ্যাপের ভিতর দিয়ে যে একটা লাইন গেছে, এই লাইনটাকে বলা হইতেছে কি, ফার্মি লেভেল। এখন এই ফার্মি লেভেলকে জাস্ট এই এদের ভিতর দিয়ে একটা লাইন গেছে, জাস্ট এটাকে ফার্মি লেভেল বলা হইতেছে না। ফার্মি লেভেলকে আসলে বলা হইতেছে, আমি যদি চিন্তা করি যে এগুলো হচ্ছে সব ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে, মানে এর ভিতরে কিন্তু কোনো এক্সট্রা মানে বাইরের ইম্পিউরিটি নেই। ভিতরেই মানে নাম্বার অফ হোলস আর নাম্বার অফ ইলেকট্রনস কিন্তু সেম। মানে হচ্ছে এই যে এইদিকে যতগুলো নাম্বার অফ হোলস থাকবে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কিন্তু আমরা জানি যে নাম্বার অফ হোলস নাম্বার অফ ইলেকট্রনস এর ইকুয়াল হয় ইন্টার টপিক এগুলা। তো এই পাশেও যা এই পাশেও তা ইকুয়াল, মানে কিন্তু এই পাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ হোলস, এই পাশে ইকুয়াল অ্যামাউন্ট অফ ইলেকট্রনস। মানে এই পাশেও যেই পরিমাণ এনার্জি, এই পাশেও কিন্তু সেম পরিমাণ এনার্জি, তার মানে কিন্তু দুই পাশে এনার্জি কিন্তু পুরো ইকুয়াল। এটার ক্ষেত্রেও ইকুয়াল, কারণ যেহেতু ইন্ট্রিনসিক নিয়ে কথা বলতেছি আমরা। এই পাশ কিন্তু পুরোপুরি ইকুয়াল। তো যদি ইকুয়াল হয়, এই পাশের এনার্জি আর এই পাশের এনার্জি কিন্তু পুরোপুরি ইকুয়াল। তো এই দুইটা এনার্জির ভিতরের যেই দুইটা এনার্জির যে রিয়াটা, এনার্জিটাকে যদি আমরা ওয়েটেজ আকারে মেজার করি, মানে এনার্জিটাকে যদি আমরা মেজার করি এবং এটার হচ্ছে আমরা রিয়াটা বের করি, কি বলে এটাকে, আহ কি বলে, এই যে সেন্টার অফ গ্র্যাভিটি বের করি, এনার্জির সেন্টার অফ গ্র্যাভিটি বের করি, তাহলে কি ঠিক দুইটার একদম মাঝখানে সিমেট্রিক্যালি চলে যাবে। তো এই পাশেরটা আর এই পাশের এনার্জি যেহেতু সেম, তো তাদের সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু দুইটা এনার্জি লেভেলের ঠিক মাঝখান দিয়ে চলে যাবে। তো ওই যে যে মাঝখান দিয়ে যে লাইনটা চলে যাইতেছে, যেটা কোনখান দিয়ে যায়, দুইটা এনার্জি লেভেলের ঠিক সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে চলে যাইতেছে যেই লাইনটা, বা যে লেভেলটা, এনার্জির যে লেভেলটা দুই পাশের এনার্জির সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে চলে যাইতেছে, ওইটাকে আমরা ফার্মি লেভেল বলতেছি। এটাই মেনলি ফার্মি লেভেল। এটা কিন্তু স্লাইডে লেখা নেই, আমি ইউটিউব থেকে দেখছিলাম আর কি, পুরো একটা শর্ট ভিডিও থেকে। তো এটাকে কিন্তু হচ্ছে ফার্মি লেভেল বলা হইতেছে। এখন কেন আমি সেন্টার অফ গ্র্যাভিটি অফ এনার্জি নিয়ে কথাটা বলছি, এটা বুঝার, এটা এটা বলার পিছনে একটা বিশাল বড় কারণ আছে, যেটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। তো আশা করি এখান থেকে আসলে ফার্মি লেভেলটা ক্লিয়ার। তো ফার্মি লেভেল আসলে কিছুই না, ওই ব্যান্ড গ্যাপের ভিতর দিয়ে আর কি যেই লেভেলটা চলে গেছে, বা যে লাইনটা, ইমাজিনারি লাইনটা চলে গেছে, ওটা আসলে ফার্মি লেভেল। বাট এই ফার্মি লেভেলটা এই ক্ষেত্রে একদম ঠিক মাঝখান বরাবর সিমেট্রিক্যালি এই কারণে গেছে, কারণ কি সেন্টার অফ গ্র্যাভিটিটা এই ক্ষেত্রে মাঝখানে থাকতেছে। সেন্টার অফ গ্র্যাভিটি যদি চেঞ্জ হয়ে যায়, তো বাই চান্স চেঞ্জ হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে ফার্মি লেভেলটাও চেঞ্জ হয়ে যায়। ম্যাডাম ক্লাসে একটা কথা বলছিল যে ফার্মি লেভেল শিফট ডিপেন্ডিং অন টেম্পারেচার। ফার্মি লেভেলটা আসলে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে কিন্তু শিফট করে। কিভাবে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে শিফট করে আমরা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমরা যদি আসলে টেম্পারেচার বাড়াই কমাই, তাহলে কিন্তু এই পাশে যে ইলেকট্রন গুলা মানে কিন্তু এনার্জি পাবে, এই যে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন গুলা এনার্জি পাবে যদি আমি টেম্পারেচার বাড়াই। টেম্পারেচার বাড়লে এই যে ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রন গুলো এক্সিস্ট করতেছে, হ্যাং করছে, হ্যাঁ, তো ধরলাম এখানে অনেকগুলো এরকম ইলেকট্রন এক্সিস্ট করতেছে, ঠিক আছে। আর আমি যদি টেম্পারেচার দিই, টেম্পারেচার দিলে কি এই যে ইলেকট্রন গুলা কি এখান থেকে কি এখানে জাম্প করবে না? এই ইলেকট্রন গুলা কিন্তু জাম্প করবে। জাম্প করলে কি নিচে হোল তৈরি হয়ে যাবে, উপরে কি ইলেকট্রন গুলা চলে যাবে, উপরে কি ইলেকট্রন চলে গেল। ইলেকট্রন চলে গেলে কি এই এক পাশে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে, আরেক পাশে কিন্তু হোলের সংখ্যার একটা মানে কম বেশি হয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে মানে যে এনার্জির একটা এনার্জির একটা ডিফারেন্স ঘটবে। এক পাশের জিনিসপাতি আরেক পাশে চলে গেলে কিন্তু এই যে এনার্জির একটা কম বেশি হবে। এনার্জি কম বেশি হওয়ার ফলে কিন্তু আমার হচ্ছে ফার্মি লেভেল, মানে এই যে এনার্জির সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু একটা ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। তো সেন্টার অফ গ্র্যাভিটিটা সরে গেলে কিন্তু সেই ক্ষেত্রে আমার কিন্তু ফার্মি লেভেলটা আর কি সরে যাবে। এখন কেমনে সরে যাবে এটা আমরা একটু এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক থেকে ভালো করে বুঝতে পারবো। এই টেম্পারেচারটা আসলে এত ভালো করে বোঝার দরকার, জাস্ট মনে রাখলে হবে যে ফার্মি লেভেলটাকে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে আর কি করতে পারে আর কি, এটা তো ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়। তারপর এখানে ইয়েতে হচ্ছে কিছু কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের কিছু প্রপার্টি নিয়ে বলা হয়েছে। তারপরে সেমিকন্ডাক্টর আর মেটালের কিছু ডিফারেন্স দেওয়া হয়েছে, সেমিকন্ডাক্টরের ভিতরে এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক এর কিছু দেওয়া হয়েছে। তারপরে এন টাইপ আর পি টাইপের কিছু জিনিসপাতি দেওয়া হয়েছে, এগুলো আসলে আমার পড়ানোর দরকার নেই, এগুলো হচ্ছে ইন্টারের জিনিসপাতি, তাই আমি কিছু বলতেছি না। এই সেই এন টাইপ পি টাইপ নিয়ে কথা বলা হয়েছে। আমরা হচ্ছে বেসিক্যালি এই লাস্ট স্লাইডটা নিয়ে কথা বলবো। এই লাস্ট স্লাইডটা কিন্তু অনেকবার হচ্ছে রিয়াতে আসছে, কি বলে এটাকে, কারণ ফাইনালে আসছে। সেটা হচ্ছে এই এন টাইপ আর পি টাইপের ক্ষেত্রে হচ্ছে ফার্মি লেভেলের কি হয়, জাস্ট এতটুকু এক্সপ্লেন করতে বলছে। জাস্ট হচ্ছে আমাদের কি করতে হবে, ফিগারটা এঁকে দিতে হবে এবং ফিগার আঁকার পাশাপাশি কিছু কথা বলে দিতে হবে 2-3 লাইনে। তো কথাগুলো কি বলবো আমি একটু বলবো। যেমন আমি যদি এই জিনিসটা চিন্তা করে দেখি, এটা যদি একটা সেমিকন্ডাক্টর হয়, এটা একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে নাম্বার অফ ইলেকট্রনস নাম্বার অফ হোলস এর সমান থাকে সবসময়। তার মানে যে ইলেকট্রন গুলো যদি যাওয়া আসা করে, তো এইদিকে ইলেকট্রন চলে আসলো, এদিকে হোল ক্রিয়েট হয়ে গেল। তো এই পাশে যে কটা ইলেকট্রন থাকবে, এই পাশে সেই পাশে সেই কটাই হোল থাকবে। তো এই পাশে যে পরিমাণ এনার্জি, ওই পাশে সেও সেম পরিমাণ এনার্জি। তো একটা সিমেট্রিক ক্রিয়েট হয়ে যাবে। মানে কি তাদের ভিতরে যে এনার্জির যে সেন্টার অফ গ্র্যাভিটিটা দুজনে ঠিক মাঝখান দিয়ে যাবে। এই জন্য এটা ফার্মি লেভেলটা কিন্তু এই মাঝখানের দিকে আছে। বুঝতে পারছি আশা করি, গেল।
তো এখন আমরা এন টাইপের ক্ষেত্রে চলে আসি। এন টাইপের ক্ষেত্রে কি হয়? এম 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 ফর কি নেগেটিভ, মানে কি আমার হচ্ছে মেজরিটি চার্জ কি এর কিন্তু ইলেকট্রন। তো ইলেকট্রন বেশি থাকতেছে, তো এন টাইপে কি হয় যে ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। তো এই এক্সট্রা ইলেকট্রন গুলা কিন্তু কন্ডাকশন ইলেকট্রন হিসাবে থাকে। কেন কন্ডাকশন ইলেকট্রন হিসাবে থাকে? এই যে আমরা যদি হচ্ছে এন টাইপ দেখি, এখানে এন টাইপ কোনটা, এই যে এটা হচ্ছে এন টাইপ, সিলিকনের ভিতরে আছে এখানে, এই যে সরি সরি এটা এন টাইপ, এটা তো ইন্ট্রিনসিক, এটা হচ্ছে এন টাইপ। তো এন টাইপ দেওয়ার ফলে কি, ওই যে আমরা ফসফরাস দিছিলাম, ওই যে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসে না, ওই এক্সট্রা ইলেকট্রনকে কিন্তু কন্ডাকশন ইলেকট্রন বলা হয়। তার মানে কিন্তু আমার কন্ডাকশন ব্যান্ডের দিকে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেশি হবে। তার মানে কন্ডাকশনে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেশি, আর এখানে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বা হোলস হচ্ছে কম। তার মানে কন্ডাকশনের সাইডে কিন্তু ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাইতেছে, মানে কিন্তু এই পাশে কিন্তু এনার্জি একটু বেড়ে যাইতেছে। তো এনার্জিটা যেহেতু বেড়ে যাইতেছে, আমার সেন্টার অফ গ্র্যাভিটিটা কিন্তু এই দিকে শিফট হয়ে যাবে, এই কন্ডাকশন ব্যান্ডের দিকে শিফট হয়ে যাবে। এই জন্য ফার্মি লেভেলটা কিন্তু আর মাঝখান দিয়ে না গিয়ে ফার্মি লেভেলটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের কাছে চলে গেছে। ঠিক আছে, এটা ঠিক এক্স্যাক্টলি এই ফিগারটা পরীক্ষায় চাবে, এক্স্যাক্টলি এই ফিগারটা আইকে জাস্ট বুঝাই দিয়ে বলে দিতে হবে, যেহেতু হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন বেশি, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন বেশি, তার মানে কি এনার্জিটা আর কি কন্ডাকশন ব্যান্ডের দিকে বেশি। তার মানে সেন্টার অফ গ্র্যাভিটি অফ এনার্জি ইজ শিফটেড টুয়ার্ডস দিস কন্ডাকশন ব্যান্ড, এন্ড হেন্স ফোর দি ফার্মি লেভেল ইজ নিয়ার টুয়ার্ডস দ্য কন্ডাকশন ব্যান্ড। জাস্ট এই দুই তিন লাইন কথা লিখে দিলে আর হচ্ছে ছবি এঁকে দিলে ইজিলি 7-8 মার্কের কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। আর এটা হচ্ছে 21-22 সালে টার্ম ফাইনালে আসছে। তো এখন এটা আশা করি আর আমার বেশি কিছু বলা লাগবে না। পি টাইপে কি হয়? পি টাইপে যে আমরা দেখতে পাইতেছি, আমরা হচ্ছে যখন বোরন অ্যাড করা হয়, বোরন অ্যাড করার ফলে কি একটা এক্সট্রা হোল তৈরি হইতেছে আর কি, রাইট? তো এক্সট্রা হোলটা কিন্তু আমার ভ্যালেন্স ব্যান্ডে থাকতেছে, এই যে এখানে কিন্তু ভ্যালেন্সি ফুলমেন্টের কাজ করতেছে এই ইলেকট্রন গুলা। আর এই যে এক্সট্রা এখানে ফাঁকা যখন চলে আসে, ওগুলো কিন্তু কন্ডাকশন এর কাজ করে। তো এই যে এটা কি ব্যালেন্স ব্যান্ডে কি আমার হোলের সংখ্যা বেড়ে গেছে, তার মানে কিন্তু আমার এই যে ব্যালেন্স ব্যান্ডে কিন্তু হোলের সংখ্যা বেড়ে গেছে। তার মানে কিন্তু আমার এনার্জিটা কিন্তু এইদিকে শিফট হয়ে গেছে, এনার্জিটা পি টাইপে ব্যালেন্স ব্যান্ডের দিকে এনার্জিটা একটু বেশি হয়ে যাইতেছে। তো এনার্জি বেশি হয়ে যাওয়ার ফলে কি হইতেছে, আমার সেন্টার অফ গ্র্যাভিটি অফ এনার্জি কি পি টাইপের দিকে, মানে এই যে ব্যালেন্স ব্যান্ডের দিকে শিফট হয়ে যেতেছে। এই জন্য ফার্মি লেভেলটা কিন্তু আমার এই ব্যালেন্স ব্যান্ডের দিকে চলে আসছে। তো এতটুকু বুঝলে আর কি খুব ইজিলি আর কি অ্যান্সার করা যাবে আর কি। তো এই ছিল আর কি বেসিক্যালি এই স্লাইড, এবং এটার সাথে আর কি আমাদের মোটামুটি আর কি এই যতগুলো স্লাইড ছিল, এই এর আগেও কয়েকটা ভিডিও আপলোড করছি, দুইটা ভিডিও আপলোড করছি, এই একটা ভিডিও আপলোড করছি। তো সিটির পর থেকে, সিটির আগ পর্যন্ত তো সবাই পড়ছি, সিটির পর থেকে লেকচার 7 থেকে লেকচার 11 পর্যন্ত যতগুলো পড়া ছিল আমি মোটামুটি আর কি এই 3টা ভিডিওতে সব কভার করে দিছি। তো এই ছিল এই পর্যন্ত রেকর্ডিং। স্টিল এখানে যদি কোনো কিছু কেউ না বুঝিস, এখন আমি তো এটা রেকর্ডিং আপ দিয়ে দিতেছি, কেউ যদি স্টিল কোনো কিছু না বুঝিস আমাকে মেসেঞ্জারে মেসেজ টেসেজ দিলে আমি আর কি ভয়েস মেসেজের মাধ্যমে আর কি ইজিলি বুঝাই দিতে পারবো, সমস্যা নেই। তো রেকর্ডিং এখন অফ করে দিতেছি।